রিচার্ড, তুমি একটু ব্যাকগ্রাউন্ড দাও, তারপরে আমি, সুমন, নোমান সবাই আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। তুমি বাংলাদেশ থেকে কি সাবজেক্টে পড়ে আসছো আর এখন তুমি কি করতেছো? আচ্ছা, আমি বাংলাদেশে যখন কলেজ পাস করে আমি ইউনিভার্সিটিতে যাব, তখন আমি ফরচুনেটলি বুয়েটের অ্যাডমিশন টেস্টে সাকসেসফুল হয়েছে এবং এখানে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করছি 2009 সালে। তো এরপর 2009 সালে পাশ করার পর প্রায় মোটামুটি 1 বছরের মতো আমি গ্রিন ইউনিভার্সিটিতে লেকচারার ছিলাম। তারপর সেখান থেকে আমি ইউনিভার্সিটি অফ অ্যাক্রনে মাস্টার্স করতে আসছি। তারপর 2013-তে আমি কেস কোয়েশ্চেনে পিএইচডি করতে শুরু করছি এবং 2017-তে শেষ করার পরে 2018-এর জানুয়ারি থেকে আমি ব্রিজটন আমেরিকার টায়ার ডিপার্টমেন্টে বা টায়ার রিসার্চ নিয়ে আমি কাজ করছি রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে। মানে হাইলি কোয়ালিফাইড। আচ্ছা, আমি বাংলাদেশে ঢাকা মেডিকেল থেকে পাশ করছি, তারপর বিভিন্ন হসপিটালে চাকরি করছি, তারপরে একটা এমপিএইচ করছিলাম স্টেট ইউনিভার্সিটি থেকে। ওই এমপিএইচ এর থিসিস দিয়ে আমার নিউরো সায়েন্সের উপরে থিসিস ছিল। পরে ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে পিএইচডি করছি, কিন্তু পিএইচডি করে চাকরির বাজার বুঝে তো ডিফিকাল্ট। পরে চিন্তা করলাম যে না, অরিজিনাল ডাক্তারি প্রফেশনে ফেরত আসি। তো ওখানে পরে নিউ ইয়র্কে আমি রেসিডেন্সি কমপ্লিট করে এখন ওহায়োতে কাজ করি, ডাক্তার মানে ফিজিশিয়ান হিসেবে, ডক্টর হিসেবে। আর আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস হয়ে নিজেকে হ্যাপি প্রাউড মনে করি। সুমন, তুমি তোমার ব্যাকগ্রাউন্ড বলো। আমি সুমন, আমি বুয়েট থেকে আন্ডারগ্রেড করছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তারপর আমি বাংলাদেশে 2টা লিডিং মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছি। প্রথমে প্রোডাকশনে কাজ করছি, তারপর আর&ডি তে কাজ করছি। কাজ করার পর আমি ইউএসএ তে আসছি পিএইচডি করার জন্য, এবং এখানে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, স্পেসিফিক্যালি যদি বলি বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করতেছি। কারেন্টলি আমার সেকেন্ড ইয়ার চলতেছে। আর আমি আছি এখন অ্যাক্রনে, ওহায়োতে। আর এই তো আপনাদের সাথে মাঝে মধ্যে আড্ডা দেই, কিছু নলেজ গেইন করি। কিছু নলেজ শেয়ারও করো, শুধু গেইন করো না, শেয়ারও করো। না, গেইনটা আমার উদ্দেশ্য আসলে। আচ্ছা নোমান, তোমার ব্যাকগ্রাউন্ড একটু আমাদের আইডিয়া দাও। আচ্ছা, আমি 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 নিজের আমার আসলে ব্যাচমেট। আমি 2003-এ এসএসসি করে ফরচুনেটলি বুয়েটে চান্স পেয়েছিলাম এবং আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেকানিক্যাল। আমি 2009-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি বুয়েট থেকে। তারপর আমি 2টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছি। দেন কিছুদিন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার ছিলাম। তো পরে আমি হায়ার স্টাডিজের জন্য ইউএসএ আসি। প্রথমে আমি ইউনিভার্সিটি অফ অ্যাক্রনে আসছি ওহায়োতে। এখানে মাস্টার্স শেষ করে পরে আমি কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গেছি। তো ওখানে পিএইচডি করার পরে আমি রিসেন্টলি পিএইচডি গ্রাজুয়েশন কমপ্লিট করছি আর এখন গুডিয়ার টায়ার এন্ড রাবার কোম্পানিতে আর&ডি তে কাজ করতেছি। আচ্ছা, গুড, ভেরি গুড। সবাই মানে বিদেশে আসার পথ পাড়ি দিছো এবং সবাই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, কাজে আমার এক্সপিরিয়েন্স তোমার সাথে মিলবে না। তবে আমাদের ডিফারেন্ট এক্সপিরিয়েন্স যদি সবার সাথে শেয়ার করি, তাহলে তারা বুঝবে যে যদি কেউ বিদেশে আসতে চায় তাহলে এক্স্যাক্টলি অবস্টাকলটা কতখানি এবং সুবিধা অসুবিধা কি। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেন ছিল যে তুমি বিদেশে আসাটা, তুমি 5 বছর যাবত কাজ করতেছো রাফলি, তুমি কি মনে করো যে you made a good decision? এটা নিজের বলো দেখি প্রথমে। আমি বলবো যে এটা টু সাম এক্সটেন্ট গুড ডিসিশন, কিন্তু এটা অনেকে হচ্ছে কন্ট্রোভার্সি থাকতে পারে। আমি গুড ডিসিশন কেন সেটার পিছনে লজিক গুলো বলতেছি। সেটা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং পড়ছি, তো সেখানকার কোর্স কারিকুলাম গুলো আমি বলবো যে আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি, তো ডেভেলপ কান্ট্রি থেকে কিছুটা পিছায় থাকে। তো যখন হায়ার স্টাডিজের জন্য আমরা বাইরে আসছি, তখন আমরা ওই এক্সপোজারটা পাইছি। এটা হচ্ছে প্লাস থিং, যে কোর্স কারিকুলাম বা কোর্স কন্টেন্ট গুলো হচ্ছে ডেভেলপ। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে শুধুমাত্র বাংলাদেশের মানুষজন না, সারা বিশ্বের বিভিন্ন এলাকার বা বিভিন্ন দেশের মানুষজন আসে। আপনি যেমন আমেরিকান পাবেন, একইভাবে আপনি মিডল ইস্টার্ন পাবেন, একইভাবে হয়তো চাইনিজ, জাপানিজ অথবা হচ্ছে অস্ট্রেলিয়ান, ইউরোপিয়ান বিভিন্ন রকম মানুষজন পাবেন। তো ওইটা আমি মনে করি আমার ওয়ান অফ দ্য রিজন যে আমি মোর ওপেন হতে শিখছি, যে অন্য মতের মানুষজন মানে তাদের মতামত কি বা তাদের মতামতের পিছনে কারণটা কি সেটা আমি যেমন জানতে পারতেছি। একইভাবে আমি যদি মানে ধর্মীয় দিক থেকেও চিন্তা করি, মানে আমি ইসলাম ধর্ম মনে করতাম যে আমরা আমাদের দেশে যেভাবে প্র্যাকটিস করি সেরকম, দেখে আসার পর দেখছি যে না, মিডল ইস্টার্ন অনেক কান্ট্রি আছে যাদের ধর্মের মতবাদ বা কি বলা যায় আলোচনাগুলো ডিফারেন্ট হতে পারে।
একইভাবে এখানে যারা ক্রিশ্চিয়ান আছে, ক্রিশ্চিয়ানদের আমরা মনে করতাম একই রকম, কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স আছে। তো এটার কারণে সবচেয়ে বড় যেটা হচ্ছে যে কিছু বিশ্বাস করার আগে আমি হয়তো প্রশ্ন করতে শিখছি, এটা একটা। এবং অন্য কন্ট্রারি হচ্ছে যখন আমার মানে ডিগ্রি মানে শেষ হয়েছে, পিএইচডির কথা যদি বলি, অ্যাডভাইজারদের কাছ থেকে আমি অনেক কিছু পাইছি বা অনেক কিছু জানতে শিখছি বা কিভাবে অ্যাকচুয়ালি গবেষণা করতে হয়, যেটা হচ্ছে হায়ার স্টাডিজের মেইন উদ্দেশ্য, সেটা সম্পর্কে আমি খুব ভালো একটা ধারণা পাইছি। যদি বাংলাদেশে আমি আন্ডারগ্রেড করে বসে থাকতাম তাহলে তো গবেষণা জিনিসটা কি সেটা আমি বুঝতে পারতাম না। এবং এরপর যখন এখানে ইউনিভার্সিটিতে আমি রিসার্চের কাজ করতেছি, তখন যে আইডিয়াটা আমি পাইছি যে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি গুলো মানি জেনারেট করে কিভাবে, মানে এত বড় বড় কোম্পানি গুলো হয়, তো তাদের প্রোডাক্ট গুলো মানুষজন কেন কিনে, অবশ্যই বেটার অন্যদের থেকে বা কম্পিটিটর থেকে ভালো জিনিস, এই কারণে হচ্ছে মানুষজন কিনে, এই কারণে এই আইডিয়াটা বা এই এক্সপোজারটাও আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। আমি বলবো যে মানে বাইরে আসার সিদ্ধান্ত এইসব হচ্ছে ভালো ভালো রিজন, যে এইসব মানে আমি নলেজ পাইছি, মানে ইন শর্ট সেন্টেন্স হচ্ছে আমি নলেজ পাইছি, অনেক কিছু জানতে পারছি। এখন আমি যদি চাই আমি হয়তো মানে যদি সুযোগ আসে বা যদি অপরচুনিটি আসে তাহলে তো নিজের দেশে গিয়ে সেটা অ্যাপ্লাই করতে পারি বা অন্য কারোর সাথে মিলে কাজ করতে পারি বাংলাদেশকে দেওয়ার জন্য। এটা আমার পার্সোনাল ডিসিশন। আর দ্যাট ডিসিশন হতে পারে যে পটেনশিয়াল ড্রব্যাক নিয়ে আমরা সবাই দ্বিতীয় রাউন্ডে বলবো, এখন আমরা শুধু পজিটিভ কথা বলতেছি। হ্যাঁ, তুমি বলতেছিলে লাস্ট বলতেছিলে যে বাংলাদেশেও যদি ফেরত যেতে চাও, ইউ ক্যান ব্রিং এ ডিফারেন্ট সেটস অফ স্কিল এন্ড ভিউ পয়েন্ট, যেটা বাংলাদেশে বসে থাকলে হতো না, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে সুমনের কাছে যাই, আমি আবার তোমার কাছে ফেরত আসবো। সুমন, আমি তোমাকে একই কোশ্চেনে তুমি কমেন্ট করতে চাইলে কমেন্ট করতে পারো, কিন্তু আমি তোমাকে নেক্সট স্টেপের কোশ্চেন করি যে তুমি প্রথমে বিদেশে এসে কি ডিফিকাল্টি ফেস করছো যেটা বাংলাদেশে থাকলে ফেস করতে হতো না? না, আমি তোমাকে হিন্টস দেই, যেমন বাংলাদেশে ইজিলি একটা সিনিয়র মানুষের কাছে জিজ্ঞেস করা যায়, বাংলাদেশে এভরিথিং দোকানে যাচ্ছ বাংলায়, তারপরে বিদেশে ডিফারেন্ট স্টাইল অফ ওয়ে অফ কন্ডাক্টিং ইয়োরসেলফ, ল্যাবের ভিতরে ডিফারেন্ট জিনিস। তাহলে প্রথমে যখন আসলা তোমার তো বাংলাদেশে অলরেডি কোয়ালিফাইড, কিন্তু অ্যাবভ এন্ড বিয়ন্ডে তোমাকে অ্যাডিশনালি কি অ্যাওয়্যার হইতে হয়েছে ইন অর্ডার টু বি সাকসেসফুল? একটু আইডিয়া দাও। তো চ্যালেঞ্জ এক নম্বরে ছিল যে এখানে কালচারের সাথে অ্যাডপ্ট করাটা এক নম্বর চ্যালেঞ্জ ছিল। আর দুই নম্বর চ্যালেঞ্জ যেটা ছিল যে আসলে এখানে আসার পরে ফ্যামিলি নিয়ে আসবো এবং সেইখানে যে সব বিষয়গুলো ফিনান্সিয়াল ইস্যুগুলো আছে, প্লাস কালচারাল ইস্যু আছে, প্লাস আমাদের ধরেন যেহেতু আমরা রিলিজিয়াস মাইন্ড নিয়ে যদি চিন্তা করি, সো ওইটাকে অ্যাডপ্ট করে, প্লাস এইখানে ধরেন যে যেরকম একটু ওপেন কালচার সেটার সাথে আমার ফ্যামিলিকে নিয়ে চলা, সো এই জিনিসগুলা, প্লাস দেশ থেকে আসছি, বাবা মা ছেড়ে আসছি, এখানে আসার পরে এখানে একটা নিউ সার্কেল ডেভেলপ করাটা। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাবে যে আমি আমার লাইফের যদি 1 মাসও আমি দেশে যাই, 13 মাসের 12 মাসের মধ্যে 11 মাসে আমি এখানে থাকতেছি। সো এইখানে যে একটা সার্কেল বিল্ড আপ করা, ফ্রেন্ডস, ফ্যামিলি প্লাস নেইবার যেটাই হোক না কেন, সো এই জিনিসগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে চ্যালেঞ্জিং, যে কালচারের সাথে অ্যাডপ্ট করা, প্লাস এখানে একটা যে ফুল লাইফ অ্যাটলিস্ট যদি পিএইচডি বলি 5 বছর এখানে থাকবো, সো এটার জন্য যে সার্কেলটাকে ওইভাবে হওয়া, নিজের দেশের মতো বা নিজের মনের মতো এই জিনিসটা হওয়া। বাট আমি লাকি যে আসে আমার জন্য খুবই ইজি হয়েছে। ইভেন আমি বললাম যেটা যে আমার বাংলাদেশের চেয়ে বেশি ইজি হয়েছে, কারণ এখানে লোকজন আসলে খুবই ভালো, খুবই ওপেন এবং খুবই হেল্পফুল। সো আমি লাকি এই জন্য। এটা যেমন তুমি কালচারাল ব্যাপারটা বললা যে কালচারের জন্য অ্যাডজাস্ট করতে তোমার ফ্যামিলি রেখে আসছো, প্লাস নতুন মানুষের সাথে ইন্ট্রোডিউস হতে হয়েছে, এটা একটা জিনিস। কিন্তু এই কালচারাল অংশ ছাড়া একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকেও তুমি কি জিনিস একটু ডিফিকাল্টি ফেস করছো যেটা তোমাকে অ্যাডপ্ট করতেছে? যেমন একদম তো বাংলাদেশি স্টাইল না, এখানে পড়াশোনা ডিফারেন্ট। আমি আসলে এটাকে বলবো না চ্যালেঞ্জ বা ডিফিকাল্টি, আমার কাছে মনে হচ্ছে যে এই অপরচুনিটি গুলো আমি পাইছি। সো আমি আসলে মানে এটা ইন জেনারেল, আপনি আসলে প্রবলেমটাকে কিভাবে দেখেন, সো এভরি প্রবলেম ইজ আ স্কোপ অফ অপরচুনিটি। সো আমি আশা করি এই জিনিসগুলোকে দেখছি যে মোড অফ ইনস্ট্রাকশন দ্যাটস ডিফারেন্ট। তারপর এখানে যেমন আমি মানে স্টুডেন্টরা প্রফেসরদের, কারণ আমি যখন টিএ করতেছি ক্লাসে, মানে একটা স্টুডেন্ট ক্লাসে ঢুকতেছে, প্রফেসর আছে কি না আছে এটা আসলে তার জন্য কোনো বিষয় না। সে টাইম মতো ক্লাসে আসলে প্রফেসর আগে আসছে না পরে আসছে এটা কোনো বিষয় না, সে তার মধ্যে সে বসতেছে। কোনো জিনিস সে বুঝতেছে না, মানে প্রফেসর যত সিনিয়রই হোক না কেন, আমি বুঝতেছি না, আমি কোশ্চেন করতেছি। এই যে অ্যাট্রিবিউট গুলা বা তাদের যে এই মানে বিহেভিয়ার গুলা, এটা ধরেন অনেক বেশি, মানে এই প্রসেসটা অনেক বেশি লার্নিং। প্লাস একটা প্রফেসর একটা ক্লাসের জন্য যে পরিমাণ পরিশ্রম করে এবং তারা একটা জিনিসকে নিয়ে যত ইনডেপথে
চিন্তা ভাবনা করে ক্লাসে আসে এবং স্টুডেন্টদেরকে এটার স্কোপ যত ওয়াইডলি বোঝানোর চেষ্টা করে, যেটা বাংলাদেশে অনেক মিস করছি। বেসিক্যালি প্র্যাকটিক্যালি বললে অনেক অনেক কোর্স আমার এরকম হয়েছে যে আমি আসলে আমার মনে হয় না আমি কোনো ক্লাসে হয়তো বা ইন টোটাল যদি আমার 13টা ক্লাস করে থাকি, বা যদি মানে প্রত্যেক সপ্তাহে 4টা করে ক্লাস যদি করে থাকি, বা 52 ঘন্টা যদি আমি ক্লাস করে থাকি, আমার মনে হয় না 1 ঘন্টা আমি কোর্সে কোনো কিছু জানছি। বাট এখানে আমি ধরেন ওই কোর্সের টি হিসেবে, মানে আমি টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওই ক্লাসে বসে আমার দেখা গেছে এর চেয়ে অনেক 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 বেশি আমি এখান থেকে জানতে পারছি, বিকজ অফ দ্য ওয়ে দে অ্যাপ্রোচ দ্য প্রবলেম, দ্য ওয়ে দে ইনস্ট্রাক্ট, the way the student asks the question and the way the professor answers those. এই জিনিসটা একটা রেভলিউশনারি জিনিস, যেটা আমি আসলে আমার আইডিয়া ছিল না যে আসলে টিচিং এরকম হইতে পারে। সো এটা খুবই গুড একটা ফাইন্ডিং এখানে এর জন্য। তুমি কালচারাল দিকটা বললা যে ডিফারেন্ট ছিল, কিন্তু ইউ ওয়ার সাকসেসফুল কালচারালি। আর একাডেমিক্যালি যদিও এখানে টোটালি ডিফারেন্ট এবং গুড ইন সেন্স তুমি যেটা বললা, বাট ইউ আর সাকসেসফুল দেয়ার টু। নোমানের কাছে আমার প্রশ্ন হলো যে একজন এডুকেটেড ছেলে জাস্ট জেনারেল লাইনে সে যদি বিদেশে আসতে চায়, সে কি রিজনেবলি ইকুইপড টু বিকাম সাকসেসফুল ইন ইউএস, নাকি তাকে ড্রামাটিক্যালি ঢেলে সাজাইতে হবে তার সবকিছু? মানে তুমি ধরো বুয়েট থেকে পাশ করে বিদেশে আসলা, তোমাকে কি অনেক কিছু ঢেলে সাজাইতে হবে, নাকি হোয়াট এভার ইউ আর, অ্যাজ লং অ্যাজ ইউ আর ফোকাসিং, ইউ হ্যাভ এভরিথিং ইউ নিড টু বিকাম সাকসেসফুল? এটা নিয়ে কমেন্ট করো দেখি। অ্যাডিশনাল কিছু লাগে নাকি তোমার অলরেডি জিনিস আছে? ফার্স্ট অফ অল আমি একটা ডিস্টিংশন করব, যেটা মানে স্ট্যাটিস্টিক্যালি আসলে প্রিভ্যালেন্ট, যে টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করে তাদের জন্য মাচ ইজিয়ার এখানে আসার। কারণটা আমি চেষ্টা করবো ডিটেল বলতে। তার আগে আমি ডিফারেন্সটা বলে নিই। যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড তাদের জন্য আমি বলবো না ভেরি ডিফিকাল্ট, বাট অপরচুনিটি লিমিটেড। কেন লিমিটেড আমি ওটাতে আসতেছি, বিকজ এভরিথিং রানস অন ফান্ডিং, স্পেশালি ইন গ্র্যাজুয়েট স্টাডিজ। তো গ্র্যাজুয়েট স্টাডিটা যেভাবে কাজ করে ইউএসএতে, যে আমরা কোনো একটা প্রজেক্টের আন্ডারে কাজ করতে আসি বা কোনো একটা ফ্যাকাল্টি আন্ডারে কাজ করতে আসি, আমরা আসলে বাংলাদেশে এই কনসেপ্টের সাথেই পরিচিত না। বাংলাদেশের গ্র্যাজুয়েট স্টাডিটাও যেসব জায়গায় আছে সেটা এখানকার সাথে কিছু মিল থাকলেও বাট স্কোপটা অত বড় না। আমরা ম্যাক্সিমাম যেটা হয় যে আন্ডারগ্রেডে যেটা করি, যে যাই এখানে আন্ডারগ্রেড সেম, আমরা যাই একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই, এডমিশন নেই, ক্লাস করি, পরীক্ষা দিই, জিপিএ অ্যাটেন্ড করি, দেন আওয়ার গ্রাজুয়েশন ইজ ডান। আমরা আসলে আন্ডারগ্রেডটা হচ্ছে মোর লাইক গ্যাদারিং স্টেজ, ঠিক আছে? ওখানে আমরা গ্যাদারার। গ্রাজুয়েট লাইফটা হচ্ছে আপনি কন্ট্রিবিউটর। আপনি তখন গ্যাদার করতেছেন না, শুধু গ্যাদার করতেছেন না, আপনি গ্যাদার করতে হবে প্লাস কন্ট্রিবিউট করতে হবে। দ্য ওয়ে ইট ওয়ার্কস, যখন এখানে আমরা আসার চেষ্টা করি, আমরা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য টিউশন দিতে হয়। তো মোস্ট অফ দ্য টাইম আমরা ট্রাই করি নিজের টাকায় না আসতে, স্কলারশিপ পাওয়ার জন্য। তো স্কলারশিপের কাজটা হচ্ছে যে এরকম, আপনার কোন একটা অ্যাক্টিভ প্রজেক্ট আছে, একটা প্রজেক্টের ফান্ডিং আছে, একটা প্রফেসর এই প্রজেক্টে কাজ করতেছে, তো সে একজন স্টুডেন্ট হায়ার করে যে ওই প্রজেক্টের ফান্ডিং দিয়ে সাপোর্টেড, সেখান থেকে তার হয়তো সে টিউশন কভার করে, ফুল বা হাফ কভার করে, প্লাস তাকে একটা অ্যালাউন্স দেয়, যেটাকে আমরা অ্যাসিস্ট্যান্টশিপ বলি। তো আপনি ওই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, বেসিক্যালি ইউএস এর হিউজ ফান্ডিং অ্যাভেলেবল মোর অন টেকনিক্যাল সাইড, বাট দ্যাট ডাজন্ট মিন যে আসলে নন টেকনিক্যাল সাইডে ফান্ডিং নাই। বাট বিকজ অফ দ্য ডিমান্ড, because of the way things goes, সায়েন্টিফিক বা টেকনিক্যাল লাইনে আপনার ফান্ডিং এর টার্ন আউটটা খুব কুইক হয়, সে কারণে এখানে ইনভেস্টমেন্টও বেশি হয়। আর যেহেতু নন টেকনিক্যাল লাইনে আপনার প্রসেসটা আরেকটু ডিফারেন্ট এবং মোর সাবজেক্টিভ, তো সেখানে আসলে ফান্ডিং অপরচুনিটি একটু লিমিটেড বা ন্যারো থাকে। তো আমি আসলে হয়তো অনেক বড় করে অ্যান্সারটা দিলাম, বাট মেইনলি যেটা হচ্ছে যে জেনারেল বা টেকনিক্যাল লাইনের জন্য স্কোপটা বা অপরচুনিটি ভ্যারি করলেও প্রসেসটা সেম। আমি এখন আসলে প্রসেসটাতে আসতেছি। বেসিক্যালি আসার জন্য, অ্যাডমিশনে আসার জন্য ঢেলে সাজানোর তেমন কিছু নাই, বাট দেয়ার আর প্রসেসেস, দেয়ার আর ইজিয়ার ওয়েজ, দেয়ার আর স্মার্টার ওয়েজ, দেয়ার আর লং ওয়েজ, হার্ডার ওয়েজ। আমার একটা ফ্রেন্ড ছিল, সে খুব মজা করে বলতো একটা কথা যে ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট। সো ইফ ইউ নো হাউ টু ওয়ার্ক স্মার্ট, সো আপনাকে ঢেলে সাজানোর দরকার নেই। আমি মনে করি আমরা সবাই, মানে সবারই একটা ইনহেরেন্ট কোয়ালিটি, ক্যাপাবিলিটি এবং স্ট্রেংথ আছে। আমাদেরকে জাস্ট জানতে হবে যে ওই ক্যাপাবিলিটি কিভাবে লাগাইতে হবে, তাহলে আসলে যে কারো পক্ষে আসা সম্ভব।
কারোর জন্য হয়তো একটু ডিফিকাল্ট হবে, কারোর জন্য একটু কম ডিফিকাল্ট হবে আর কি। আচ্ছা, এখন আমি স্ক্রিনিং কোশ্চেন করতেছি সবাইকে। নির্ঝর, তুমি আমাকে, হ্যাঁ নির্ঝর কিছু কমেন্ট করবা? হ্যাঁ বলো। আমি নোমানের কথাগুলোতে কিছু অ্যাড করতে চাই। যেমন নোমান যেটা বলছে যে এখানে আসতে হলে হচ্ছে নিজের যেগুলো আছে সেগুলো নিয়ে মানে স্মার্টলি কাজ করতে হবে। তো আমি কিছু স্ট্যাটিস্টিক্স দিতে চাই। সেটা হচ্ছে আমি আর আমার বউ নিশা আপনাকে কথা বলতেছিলাম যে ইন্ডিয়ান, আপনি যদি কোম্পানিতে যান, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার কোম্পানিতে ইন্ডিয়ান প্রচুর দেখি আমি, নোমানও হয়তো সেরকম দেখে। মানে আমেরিকান কোম্পানিগুলোতে ইন্ডিয়ানরা কেন এত লার্জ নাম্বারে, ঠিক আছে? কারণ হচ্ছে ইন্ডিয়া থেকে প্রতি বছর প্রায় 3 লাখ স্টুডেন্ট পড়াশোনার জন্য আসে, চায়না থেকে আসে প্রায় 2.5 লাখের মতো। আমি ধরে নিচ্ছি তারা মানুষ হিসেবে অনেক বেশি সংখ্যায়, এবং তাদের হয়তো অনেকগুলো ইনস্টিটিউশন আছে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন আছে, এই কারণে হয়তো তারা আসতে পারতেছে। অথবা সিম্পলি হচ্ছে তারা অনেক লার্জ নাম্বারে অ্যাপ্লাই করে। এখন বাংলাদেশের পার্সপেক্টিভে সেটা হচ্ছে যে অনেকে হয়তো ট্রাই করে না, ঠিক আছে? মানে যে কোনো কিছু খুব সহজে আসে না, প্রথমবার করলে হয়তো হচ্ছে না, দ্বিতীয়বার করলে। যেমন ফর এক্সাম্পল আমি যদি আমার কথা বলি, আমার অ্যাপ্লিকেশন মেইনলি ছিল 2009 ফল সেমিস্টারের জন্য। তো সেটাতে আমার কাজ করে নাই, পরে 2010-এ কাজ করছে। তো আমি বলবো যে লেগে থাকা এবং হচ্ছে চেষ্টা করে যাওয়া, তাহলে হচ্ছে আসতে পারবে যদি কারো ইচ্ছা থাকে বাইরে আসার। সেটা আমি নোমানের কথার সাথে অ্যাড করতে চাই যে সবাইকে বেশি বেশি করে চেষ্টা করতে হবে। আচ্ছা আচ্ছা, এখন তুমি তোমার পার্সোনাল অ্যাপ্লিকেশন যে বিদেশে আসবা, 5টা ইম্পর্টেন্ট পয়েন্ট বলো দ্যাট রিয়েলি হেল্প ইউ। মানে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিবা, কোনো থিওরিটিক্যাল না, যেন অন্য একটা মানুষ শুনে হেল্প পায়। তোমার 5টা, তারপরে আমি আমার 5টা বলবো, তারপরে সবাই 5টা বলবা। তোমার টপ 5 মানে গুড গুড যেটা ইভেন্চুয়ালি তোমাকে হেল্প করছে টু কাম হিয়ার ইন ইউএস। আচ্ছা, তো আমি যদি প্রথমটা বলি, সেটা হচ্ছে যে টেকনিক্যাল ফিল্ডে যাওয়া, যেটা নোমান বলে গেছে যে ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা টেকনিক্যাল ফিল্ডে হয়তো গ্রাজুয়েট স্কুলে ফান্ডিং পাওয়াটা ইজিয়ার। তো এটা আমি সবার প্রথমে রাখবো যে হয়তো ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা টেকনিক্যাল ফিল্ড বা বেসিক সায়েন্স, যেটা আমেরিকাতে বলা হচ্ছে স্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্স। তো এই ফিল্ডগুলোতে যদি কেউ পড়াশোনা করে তাহলে তো তাদের জন্য হয়তো আন্ডারগ্রেডের পরে মানে গ্রাজুয়েট স্কুলে হয়তো ফান্ডিং নিয়ে আসাটা ইজিয়ার। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে যেহেতু এটা আমেরিকা এবং এদের সার্টেন কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে, যেমন গ্রাজুয়েট স্কুলে যদি আসতে চায় তাহলে তাদেরকে ইংলিশ টেস্ট দিতে হবে, টোফেল বা আইএলটিএস অথবা হচ্ছে আপনার জিআরই দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে। তো আমি মনে করি যে আমি হয়তো কিছুটা আর্লি স্টার্ট করছি। যেমন আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল, আমরা যখন বুয়েটে থার্ড ইয়ারে ছিলাম তখন আমরা মোটামুটি প্রিপারেশন শুরু করছি, যেটার কারণে হয়তো পাস করার সাথে সাথে ব্যাপারগুলো আমাদের জন্য ইজিয়ার হয়ে গেছে। কিন্তু আমি এটুকু অ্যাড করতে চাই যে আমরা পাস করে আসার পরে কালচার চেঞ্জ হয়ে গেছে। যেমন এখন অনেক স্টুডেন্ট আছে, তারা হয়তো মানে থার্ড ইয়ারে তাদের জিআরই রেজাল্ট হাতে থাকে বা এই ইংলিশ টেস্ট কোড গুলো তাদের হাতে থাকে, যেন তারা মানে জাস্ট ফাইনাল সেমিস্টারে থাকতে থাকতে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারে। তো ওই মানে আর্লি শুরু করাটা, মনে করেন নিজে একটা সার্কেল তৈরি করা, যারা নিজেদের মধ্যে ইংরেজিতে কনভার্স করার চেষ্টা করতেছে, কথা বলার চেষ্টা করতেছে নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য। তারপর হচ্ছে বিভিন্ন রকম ইংরেজি আর্টিকেল পড়া বা দরকার হলে বই পড়া, ঠিক আছে? এটা হচ্ছে আমার 2 নম্বর থিং, এটা মানে 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট আমি বলবো যে এক্সট্রা কারিকুলার কোনো কিছু একটা করা। যেমন আমি যখন বইটা ছিলাম তখন আমি রোবোটিক্স কম্পিটিশনের সাথে পার্টিসিপেট করছি। তো এটা বেনিফিশিয়াল নট নেসেসারি যে আমি বাইরে আসবো সেই জন্য, কিন্তু এটা আমাকে আরো কিছু এক্সপিরিয়েন্স দিচ্ছে। যে প্রথমত হচ্ছে একটা টিমের সাথে কিভাবে কাজ করতে হয়। মানে এক একটা মানুষ এক এক রকম, কারো স্ট্রং পয়েন্ট আছে, কারো উইক পয়েন্ট আছে, কেউ হয়তো খুব ইমোশনাল, কেউ হয়তো খুব লজিক্যাল। কিন্তু যখন আপনি কোনো লার্জার গোলের পিছনে কাজ করবেন তখন হচ্ছে আপনার সবাইকে একসাথে মানে কাজ করার মতো ক্যাপেবল করতে হবে, বা সবাইকে একসাথে কাজ করার মতো মেন্টালি সাপোর্ট দিতে হবে। মানে কোনো একটা বড় জিনিস করতে গেলে আপনি একা পারবেন না। তো মানে লিডারশিপ কোয়ালিটিতে হয়তো এখান থেকে আমার কিছুটা আমি সেন্স পাইছি যে কিভাবে লিডারশিপ কোয়ালিটি কাজ করে। সেটা হচ্ছে যে নট নেসেসারিলি যে আপনাকে সব কাজ নিজেই করতে হবে। যে নোমান যেমন বলছে যে ওয়ার্ক স্মার্ট, এরকম হতে পারে যে আপনি হয়তো আপনার বন্ধুর সাহায্য নিয়ে দুইজনই আপনি বেনিফিশিয়াল, দুইজনেই বেনিফিট পাচ্ছেন, কিন্তু আলটিমেটলি আপনাদের এন্ড গোল অ্যাচিভ করছেন। তো সেই জিনিসটা টিমের সাথে কিভাবে কাজ করতে হয়। 4 নম্বরে যদি আমি বলতে চাই যে কোন জিনিসটা কাজে লাগছে, সেটা হচ্ছে যে একটা সার্টেন রুটিনের মধ্যে থাকা, বা কোনো একটা অবজেক্টিভ বা কোনো একটা গোল থাকলে সেটাকে স্মল ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। যেমন খুবই সাধারণ এক্সাম্পল হিসেবে, যেহেতু এটা বাইরে হায়ার স্টাডিজের জন্য যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য হতে পারে, যেমন
ফর এক্সাম্পল জিআরইর জন্য আমাদের সময় একটা কমন কনসেপশন ছিল, বা আমাদের সময়কার যে পরীক্ষার স্টাইল ছিল, কমন কনসেপশন হচ্ছে যে ভোকাবুলারি বাড়াইতে হবে, এবং ধারণা করা হয়তো যে জিআরই পরীক্ষা দিতে হলে আপনাকে প্রায় 4000 শব্দের মতো, মানে 4000 নতুন শব্দ আপনাকে শিখতে হবে। তো মানে হঠাৎ করে আপনার মনে হতে পারে যে 4000 শব্দ মুখস্থ করা বা শব্দগুলোর ব্যবহার শেখাটা খুব কঠিন, কিন্তু যখন আপনি এটাকে স্মল ছোট ছোট পার্টে ভাগ করে নেবেন, বড় একটা গোল, তখন সেটা অনেক সময় অ্যাচিভেবল হয়ে যায়। তো ওইটা হচ্ছে যে আপনার মানে ফিউচার প্ল্যান করা, বা আপনার মনের ভিতরে কি আছে সেটা আগে থেকে, যেমন আমি আগে থেকে জানতাম যে আমি হয়তো বাইরে আসার জন্য ট্রাই করবো, আমি হায়ার স্টাডিজ বা গ্রাজুয়েট স্কুলে আসবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার বন্ধুদের সাথে আলোচনা করে সেভাবে তাদেরকে মোটিভেট করা, বা তাদের সাথে একসাথে বসে সিমিলার মাইন্ডেড কাউকে খুঁজে বের করে প্রিপারেশন নেওয়া। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লার্জ গোল থাকলে সেটাকে ছোট ছোট স্মল ভাগে ভাগ করে নিলে, এবং সেগুলো যদি আপনি ট্র্যাক ডাউন করেন, তখন হয়তো কিছুটা ইজিয়ার হয়। আমি বলতেছি না যে আমি মানে খুব পারফেক্ট স্কোর করছি জিআরইতে, বা আমি খুব ইজিলি চলে আসি, এরকম না। এরকম কয়েকজন ছিল আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যারা পারফেক্ট স্কোর, নিয়ে পারফেক্ট স্কোর করছে এবং তারা খুব চলে আসতে পারছে। কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তো এটা ইজিয়ার হবে যদি আগে থেকে সে জানে যে কি করতে চায় বা তার ভিশন কি সেটা। আর পঞ্চমটা হচ্ছে যে মানে এখন থেকে, মানে বর্তমান থেকে কয়েকটা বছর পরে রাখা যে আমি কি করব। মানে আমাদের বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা ফাইন্যান্সিয়ালি হয়তো অতটা স্টেবল না, অনেকে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসি। তো 2-3 বছর পরে কি হতে পারে সেই অনুযায়ী যদি চিন্তা করে আগে থেকে একটু প্ল্যানের ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো অনেক ক্ষেত্রে কাজগুলো সহজ হয়ে যেতে পারে। এটা হচ্ছে আমার 5টা। খুবই ইনফরমেটিভ। তুমি যা কভার করছো আমার মনে হয় অনেক মেজরিটি আমরা একই জিনিস রিপিট করতে হবে, কারণ তুমি সবই টাচ করছো। আমি মানে মেডিকেল সাইডে সাধারণত বিদেশে কম আসে, কারণ আমাদের মেন ব্যারিয়ারটা হলো ডিরেক্ট গ্রাজুয়েট স্কুলে চান্স পাওয়াটা কঠিন, কারণ আমাদের ডিগ্রিটা এমন এমবিবিএস নাইদার ব্যাচেলর নাইদার মাস্টার্স, প্লাস হলো আমাদের ভোকেশনাল ট্রেনিং এর মতো খুব বেশি রিসার্চ অথবা ইউনিভার্সিটি গ্রেড ডিগ্রি না। যদিও ঢাকা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেটটা দেয়, কিন্তু এটি মোর লাইক ট্রেনিং, এই জন্য বিদেশে আসা কঠিন। কিন্তু ডাক্তারের লাইন থেকে যদি কেউ বিদেশে আসতে চায়, ইজি রাস্তা হলো একটা এমপিএইচ মাস্টার্স। শুনছো, মাস্টার্স করার জন্য অনেকে আসতে পারে, এটা একটা রাস্তা। আরেকটা রাস্তা হলো বাংলাদেশে যদি কেউ রিসার্চ করে, যেমন আইসিডিডিআরবি একটা মেডিকেল ইনস্টিটিউট আছে, তাই না? ওখানে অনেকে ট্রেনিং করে, রিসার্চে পার্টিসিপেট করে। ওখানকার রিসার্চের ব্যাকগ্রাউন্ডটা যদি বিল্ড আপ হয়, তখন তোমার রিকমেন্ডেশন লেটারটা পাইতে সুবিধা হয়, কারণ বিদেশে অ্যাপ্লিকেশন করতে গেলে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস লাগে। লেটার অফ রেকমেন্ডেশন, জিআরই স্কোর, তারপরে তোমার পার্সোনাল স্টেটমেন্ট, তুমি এক্স্যাক্টলি কি চাও যা আগে থেকে ক্লিয়ার থাকতে হবে। তুমি যেটা বললা প্ল্যান করতে হবে, এটা একটা মাস্ট, অ্যাটলিস্ট থার্ড ইয়ার থেকে অথবা সেকেন্ড ইয়ার থেকে প্ল্যান করা। আচ্ছা, ওগুলো রিপিট করবো না। আমাদের ডাক্তারি লাইনের জন্য এটা আরেকটা রাস্তা, যে বাংলাদেশে রিসার্চ করে ওইটা বেস করে পরে অ্যাপ্লাই করা, এটা একটা রাস্তা। আর হলো এনপিএইচ দিয়ে তারপরে এনপিএইচ এর অ্যাপ্লিকেশন করা ডাইরেক্ট। আরেকটা হলো বাংলাদেশে এমপিএস করা যায়, আমি যেরকম করছিলাম জাস্ট রিসার্চ এক্সপিরিয়েন্সের জন্য। কারণ আমি ফুল টাইম চাকরি করতাম, আমি অন্য জায়গায় রিসার্চ ক্রেডিট পাইতাম না। যদিও আমার ইচ্ছা ছিল আইসিডিডিবিতে কাজ করা, কিন্তু আমাকে কে নিবে, কারণ আমি তো ওখানে সময় দিতে পারতেছি না। ইন আইদার ওয়ে তোমাকে একটা রিসার্চ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, আইদার ইন দ্য ফর্ম অফ মাস্টার্স, অথবা কোনো একটা চাকরি, অথবা কোনো রিসার্চ পেপারের মেম্বার হওয়া। তারপরে তুমি আসতে পারো ডাইরেক্ট পিএইচডি নিয়ে, যদি লাকি হও অথবা তোমার অ্যাপ্লিকেশন স্ট্রং থাকে। আর অল্টারনেটিভ হলো একটা এমপিএইচ নিয়ে ঢোকা যায়। তারপরে আসার পরে তুমি কি করবা সেটা ডিপেন্ড করে তোমার এখানে আসার পারফরমেন্স, সেটা অন্য জিনিস। কিন্তু আমাকে এইসব ব্যাপারে আমি বলবো আমার মাস্টার্সটা বাংলাদেশে যে এমপিএস করছিলাম সেটা খুবই হেল্প করছে আমার স্টুডেন্ট, মানে গ্রাজুয়েট স্টুডেন্টটা পাইতে, মানে স্কলারশিপ সহ। আর সুমন, তোমার মানে তুমি বলো দেখি, তোমার বিদেশে আসার জন্য তোমার টপ টিপস, 5 টিপস ফর নিউ স্টুডেন্ট। আমরা তো অনেক কিছু বলছি, তুমি এডিশনাল বলো অথবা একই জিনিসই বলো যেটা তোমার রেলেভেন্ট মনে হয়। আসলে আমি যেটা নমন ভাই, নির্জর ভাই, আপনি যেটা বললেন যে হ্যাঁ প্রিপারেশন গুলো কিভাবে নেওয়া উচিত, সেটা হলো যে হ্যাঁ আমি আসার জন্য প্রিপারেশন নিব, বাট আমি একটু ডিফারেন্ট জায়গাটা একটু টাচ করবো। সেটা হলো যে আসলে আমি তো প্রিপারেশন নিলাম, প্রিপারেশন ওকে, বাট আমি যাবো কোথায়? ঠিক আছে, এইটা তো একটা মানে খুঁজে পাওয়া যায় আসলে কোন ভার্সিটিতে অ্যাপ্লাই করব, বা আমি আসলে কি নিয়ে রিসার্চ করব, বা আসলে কোন প্রফেসরকে অ্যাড্রেস করব, বা কি নিয়ে অ্যাড্রেস করব। এই যে
সেকেন্ড টাইপ অফ কনফিউশনটা, হ্যাঁ আমার জিআরই আছে গুড স্কোর, আমার টোফেল আছে গুড স্কোর, সো আমি টেকনিক্যালি বা অফিসিয়ালি যে যে রিকোয়ারমেন্ট আছে ওইটা ফুলফিল হয়েছে। আর সেকেন্ড যে আমি এখানে আসবো, কার কাছে আসবো, কোন জায়গায় খুঁজবো, এই জিনিসটা আমি একটু অ্যাড্রেস করি। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা ফার্স্ট মনে হয়েছে যে লিঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। সো লিঙ্ক বলতে আমি বুঝাচ্ছি ফার্স্ট অফ অল যেটা, যে আমার সিনিয়র কোন কোন পরিচিত লোক যারা অলরেডি এই ফিল্ডে আছে এবং তারা কোন জায়গায় কাজ করছে বা করতেছে, এই একটা শর্ট লিস্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। মানে আমি আসার আগে আমার ইউনিভার্সিটি ধরেন লাস্ট যে কয়জনের সঙ্গে পরিচয় ছিল সবার একটা লিস্ট করছি আমি এক্সেলে, যে এই ভাইগুলো আমার ইউএস তে পড়ালেখা করতেছে, তারা কোন ভার্সিটিতে করতেছে, তারা কোন বিষয়ে পিএইচডি করতেছে, এই একটা লিস্ট করছি আমি। পরপর তাদেরকে ইন্ডিভিজুয়ালি নক দেওয়া যে হ্যাঁ ঠিক আছে ওইখানে কোনো ওপেনিং আছে কি। এখন আন্দাজে ঢিল মারা ইউএসএ তে প্রায় 2,500 উপরে ইউনিভার্সিটি, সো আমি এখন কোন জায়গায় ইয়া করবো। তো একটা ফার্স্ট মানে ইনিশিয়াল একটা লিস্ট যদি করা যায় এভাবে যে হ্যাঁ আমি আমার সিনিয়র ভাইরা এখানে আছে, সো এদেরকে আমি ফার্স্ট অ্যাড্রেস করলাম। সেকেন্ড হলো যে এখানে আসলে লিডিং নলেজ কি হচ্ছে এটা নিয়ে আইডিয়া থাকাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ মানে নোমান ভাই যেটা বললো যে আসলে এখানে ইউএসএ তে ফান্ডিং বেসড হায়ার স্টাডিজ, সো যেটা কাটিং এজ টেকনোলজি বা যেটা নিয়েই ফিউচার ওয়ার্ল্ডটা তৈরি হবে ওইটার উপরে রিসার্চ হয় বেশি। সো আমি যদি জানি যে হ্যাঁ এই বিষয়টা ওয়ার্ল্ডে নেক্সট 10 ইয়ার বা 20 ইয়ারের মধ্যে লিড করবে, সো ওই বিষয়ে আমার আইডিয়া থাকলে ওই রিলেটেড ইউনিভার্সিটিতে যদি আমি খুঁজি ফান্ডিং পাওয়াটা মোস্ট ইজিয়ার। এরপর আমি যেটা বলবো যে অনেক সময় আমাদের একটা মানে আইডিওলজি থাকে যে হ্যাঁ আমি আমার এটা ইচ্ছা, আমি এটা স্যার রিসার্চ করবোই না আমি, ঠিক আছে, বা আমি ইউএসএ তে যাবো আমি এই বিষয়ে রিসার্চ করতে হবে। এটা খুব মানে গুড যদি এরকম মিলে যায়, বাট প্র্যাকটিক্যালি ক্ষেত্রে আমি এটা দেখছি এটা একটু মানে ইম্পসিবল টাইপের। ইভেন যে প্রফেসর আন্ডারে আসলেন আপনি, ওই প্রফেসর হয়তো বা আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে মিলে, কিন্তু সে এখন তার হাতে কোনো ফান্ডিং নাই, সে এমন একটা ফান্ডিং পাইছে যেটাতে তার কোর নলেজকে সে অ্যাপ্লাই করতেছে না, সে ডিফারেন্ট একটা প্রবলেম নিয়ে আপনাকে অ্যাপ্রোচ করতেছে। সো পিএইচডি ক্ষেত্রে আসলে নট নেসেসারিলি সাবজেক্ট ইম্পর্টেন্ট, পিএইচডি যা ট্রেনিং প্রসেস যেখানে আসলে নিউ একটা নোভেল একটা প্রবলেমকে কিভাবে সলভ করা যায় সেটা ট্রেনিংটা বেসিক্যালি হয়। এখন এক একজনের জন্য টপিকটা এক এক রকম হয়, সো ইটস নট নেসেসারিলি যে আমাকে এই টপিক ছাড়া আমি অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করবোই না বা এই ধরনের ফিল্ড ছাড়া অ্যাপ্লাই করবোই না। সো এটা একটু কম্প্রোমাইজ করার বিষয় আছে। সো এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে যে হ্যাঁ আসলে এরকম কিছু নাই। ইভেন প্রফেসরেরও ফান্ডিং এর উপর ডিপেন্ড করে অনেক সময় যে হ্যাঁ সে কি রিসার্চ করবে। সো অনেক সময় এরকম হয় যে 2 বছর রিসার্চ করার পর প্রজেক্টের ফান্ডিং বন্ধ হয়ে গেছে, সো এটা বাদ দিয়ে অন্য একটা ডিফারেন্ট প্রজেক্টে কমপ্লিটলি নিউ একটা প্রজেক্টে কাজ শুরু করার লাগে, আর হামেশা এরকম হয়। সো এটা হলো আমার আরেকটা পয়েন্ট অ্যাড্রেস করার। আর আরেকটা যেটা ছিল যে স্কিলটা ডেভেলপ করা, যেটা আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আসলে এটা খুবই চ্যালেঞ্জিং। আমি কাজ করতে যাও দেখছি, আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করছি বাংলাদেশি এমএনসি গুলোতে, বাংলাদেশি স্টুডেন্টদের তারা ইন্টেলেক্ট বা মানে খুব ব্রিলিয়ান্ট, দ্যাটস ওকে, বাট তাদের স্কিল নাই। এখন স্কিলটা কিরকম, ধরেন আপনার লোহা আছে, আপনি ছুরি বানাইছেন কিন্তু ধার নাই। তো বেসিক্যালি এরকম যে হ্যাঁ আপনাকে আসলে স্কিলটা ডেভেলপ করতে হবে। সো ওই স্কিলটা যেরকম এখানে আসার ক্ষেত্রে অনেকে প্রোগ্রামিং বলে, হ্যাঁ প্রোগ্রামিং কিছু আইডিয়া থাকাটা বেটার, যেরকম নোমান বললো যে রোবোটিক্স উনি কাজ করছে। সো এই যে স্কিল ডেভেলপ করা বা আপনি ধরেন বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ইয়া করছেন, এই জিনিসগুলো, কারণ ওয়ার্ল্ডে এখন আর ট্যালেন্ট খুঁজে নিয়ে আসে এরকম স্কোপটা কম, কারণ এত বেশি ট্যালেন্ট হয়েছে যে আসলে এখন মানে ট্যালেন্টকে যাই আসলে ধরা দিতে হয় যে আমি ট্যালেন্ট। আগে যেরকম ট্যালেন্টকে সবাই খুঁজে বের করতে যে হ্যাঁ ও ট্যালেন্টেড, সো ওকে আমার দরকার, এখন আসলে ওই দুনিয়াটা নাই। সো স্কিলটা প্লাস নিজেকে সেল করা, যদি আপনি বলেন ডিরেক্টলি, যদি আমি একদম মানে খুব ফ্রি এন্ড ফ্র্যাঙ্কলি বলি, যে নিজেকে সেল করার যে টেকনিক গুলা, সেই জিনিসগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় যেটা আমি মানে বাংলাদেশের জন্য ইম্পসিবল, বাট এটা হয়তো ফিউচারে কারোর জন্য হইতে পারে, যে বাংলাদেশের স্টুডেন্টরা ফান্ডিং কনফার্ম না হইলে কখনো আসতে চায় না। বাট আমি আসলে অনেকটাই দেখছি এখানে ইন্ডিয়ান যারা আসছে, অ্যাডমিশন হয়েছে, 1 বছর চলবে এর পরিমাণ টাকা নিয়ে তারা চলে আসছে, এবং আসার পরে প্রফেসরদের সাথে কথা বলে তারপর তারা রিসার্চের জন্য মানে কোন প্রফেসরের সাথে কাজ করবে এভাবে ডিসাইড করে তারপরে তারা কাজ করতেছে। এটা কিন্তু আসলে এমন না যে তাদের এসে 1 বছরই টাকাটা বা নিজের পকেট থেকে খরচ করতেছে, তা না। অনেক সময় প্রফেসরের স্টুডেন্ট লাগবে, কিন্তু সে র্যান্ডমলি একটা স্টুডেন্ট নেওয়ার চেয়ে ইন পার্সন যদি তাকে দেখে, তো তার সাথে কথা বললে তার মনে হলো যে হ্যাঁ স্টুডেন্টটাকে নেওয়া যায়। সো আসার পর আসলে ফান্ডিংটা ম্যানেজ হয়, যে ম্যাক্সিমাম হয়তো একটা সেমিস্টার নিজের টাকায় পড়া লাগতে পারে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে হয় যায়, কারণ প্রফেসরদের স্টুডেন্ট দরকার, বা অনেকের হয়তো বা স্টুডেন্ট দরকার নেক্সট সেমিস্টারের জন্য, বাট প্রফেসর যদি দেখে যে রেডিমেড স্টুডেন্ট একটা এখনই আছে, তখন অ্যাডপ্ট করে নেয় একটা স্টুডেন্টকে।
সো এই জিনিসটা অনেক সময় হয়তো বা কনসিডার করা যাইতে পারে, কেউ যদি মনে করে যে একটু রিস্ক নিয়ে আমার অ্যাডমিশন হয়েছে বা 50% ফান্ডিং হয়েছে, তো আমি 80 প্রফেসরকে ম্যানেজ করে আমি যদি আরে ম্যানেজ করতে পারি, বা এটা হয়ে যায় আসলে, বাট ওই বোল্ড স্টেপটা নেওয়াটা একটা বিষয় আর কি। আরেকটা বিষয় হলো যে টার্গেটটা খুব ফিক্স থাকতে হবে, যে হ্যাঁ আমি আসলে দেশে থেকে আসতেছি, কেন আসতেছি বা আমার টার্গেটটা কি। সো এই জিনিসটা অনেক সময় আমি মনে করি যে না আমেরিকা যাবো এটাই আসলে টার্গেট, ঠিক আছে। রিসার্চটা আসলে ওই জিনিস না, রিসার্চের পিছনে অনেক বেশি প্যাশন দিতে হয়, অনেক ফ্রাস্ট্রেশন আছে। সো ওই জিনিসগুলো মানে নিয়ে টার্গেটটাকে ফিক্স রাখতে হবে, যে না আমি আসলে আমার, এবং আমার ক্ষেত্রে যদি বলি যে আমি হয়তো 5 বছরে যে স্যালারি পাবো বাংলাদেশ এমএনসিতে, ওই স্যালারি হয়তো পাইতাম, স্যালারি পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমার আসলে বেনিফিটই হয় নাই। বাট আমি যেটা বলবো যে হ্যাঁ এখানে এসে নতুন নলেজ পাইছি, লার্নিং পাইছি, যেরকম একটু এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি আমার সাথে, আমি বাংলাদেশে যখন আর&ডি তে কাজ করতাম ওইটা আসলে আর&ডি ছিল, বাট ওই আর&ডি তে কাজ করে আমার আসলে পিএইচডি করে ইন্সপিরেশনটা আসছে, সেটা হলো বাংলাদেশে আর&ডি গুলো কাইন্ড অফ অ্যাপ্লিকেশন, যে হ্যাঁ এই এই নিউ টেকনোলজি আছে বাংলাদেশে, কোনটাকে অ্যাপ্লাই করা যায়। বাট এই টেকনোলজিটা কিভাবে আসলো ওইটা হলো ইউএসএ তে, দ্যাট ইজ দ্য রিসার্চ। সো বাংলাদেশে আর&ডি আর ইউএসএ এর আর&ডি মধ্যে ডিফারেন্সটা এইটা, একটা হলো যে অ্যাপ্লিকেশন নিয়ে কোন জায়গায় আমি অ্যাপ্লাই করব সেটা নিয়ে মোস্টলি বাংলাদেশ বা একটু ওই ধরনের আন্ডার ডেভেলপ কান্ট্রি গুলো কাজ করে। আর ইউএসএ তে যেটা হলো যে ওই টেকনিক গুলো ডেভেলপ করা, যে এই প্রবলেমের কি কি অল্টারনেট সলিউশন আছে। সো আমাকে আসলে ওই ওই স্কোপটা নিয়ে খুব ভালোভাবে চিন্তা করে তারপরে আসা উচিত। এগুলোই আমি এক্সেলেন্ট পয়েন্ট তুমি যেটা বলছো টোটালি ডিফারেন্ট। মানে আমি আর নির্ঝর বলতেছিলাম হাউ টু প্রিপেয়ার ইয়োরসেলফ, আর তুমি টাচ করলা প্রিপারেশন হওয়ার পরে তুমি যাবা কোথায় এবং যাইতে কি লাগবে। তুমি এখানে একটা পয়েন্ট টাচ করছো, সেটা হলো লিংক বানানো। আমি নোমানের কাছে যাবো এই প্রশ্নটা নিয়ে। যদি কারো পার্সোনালি সিনিয়র ভাই না থাকে, সে ইন্ডিপেন্ডেন্টলি কিভাবে লিংক বানাইতে পারে ইউনিভার্সিটি, যখন ওয়েবসাইটে সবকিছু ইনফরমেশন আছে, তাই না? তাহলে কেউ যদি পরিচিত কোনো ভাই না থাকে, সেটা হলো বেস্ট রিসোর্স। কিন্তু এই রিসোর্সটা যদি কারো না থাকে, সে ইন্ডিপেন্ডেন্টলি কিভাবে প্রফেসরের অ্যাটেনশন গ্র্যাব করতে পারে, লিংকটা কিভাবে বানাবে? আচ্ছা ভাই, প্রশ্নটা খুবই ইন ডেপথ কোশ্চেন আমি বলবো, এবং খুবই রিলেভেন্ট কোশ্চেন ফর লট অফ পিপল। আমরা যারা ইউজুয়ালি যারা দেখা যায় বুয়েট থেকে পাস করছি, আমাদের অলরেডি একটা স্টাবলিশড পাইপ ছিল, সিনিয়র ভাইরা গেছে, অনেক সিনিয়র ভাইরা গেছে, ইমিডিয়েট সিনিয়র ভাইরা গেছে, কারোর সাথে যোগাযোগ করলে একটা ওয়ে পাওয়া যায়। আসলে রাইট মোমেন্টে রাইট ইনফরমেশন একটা মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারে। সো ওই যে কানেকশন যেটা বললেন, সবার হয়তো ডিরেক্ট কানেকশন থাকে না। আমি এখানে একটা কথা বলবো, যার ডিরেক্ট কানেকশন নাই, মেবি তার ইনডিরেক্ট কানেকশন তৈরি করার পসিবিলিটি আছে। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। আমার কথা হয়তো বইটার রেফারেন্স বেশি আসবে কারণ আমি বই থেকে পাস করছি। আই উইল ট্রাই টু মেক ইট মোর জেনারেল। ধরেন আমি আমার পয়েন্টই ছিল যে আমি যখন আপনার আগের প্রশ্নটা অ্যান্সার দিচ্ছি যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন টেকনিক্যাল এন্ড নন টেকনিক্যাল পারসন। সে আপনি আমরা যেটা দেখি যে সবচেয়ে বেশি বাইরে আসে বুয়েট থেকে, এরপরে ধরেন ঢাকা ইউনিভার্সিটি এবং মেডিকেল থেকে, সবচেয়ে কম দেখবেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্ট, রাইট? বাট আপনি যদি চিন্তা করেন যে যদি ন্যাশনাল ইউনিভার্সিটি, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি ধরবো কারণ এরা স্ট্যাটিস্টিক্যালি কম রিপ্রেজেন্টেড, সো আমি ওই এক্সাম্পলটি টানবো। ওদের জন্য যে স্ট্র্যাটেজি কাজ করবে, যারা আরো বেটার পজিশন আছে স্ট্যাটিস্টিক্যাল, তাদের জন্য এটা আরো ইজিয়ার হবে। আপনি চিন্তা করে দেখেন, মোর অর লেস আপনি আপনার ফ্যামিলিতে, ফ্রেন্ডের থ্রুতে বা ফ্রেন্ডের থ্রুতে আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন, এরকম অনেক ইনডিরেক্ট থ্রুতে হয়তো আপনি কাউকে পেয়ে যাবেন যারা এরকম মোর প্রিভিলেজড পজিশনে আছে, যাদের জন্য ইউএসএ আসাটা ইজিয়ার। তো যার বড় ভাই নাই, তাকে এরকম একটা ইনডিরেক্ট ওয়ে খুঁজে বের করাটা চেষ্টা করতে হবে। আমি সবসময় বলবো যে মানে ইফ দেয়ার ইজ এ উইশ দেয়ার ইজ এ ওয়ে, এবং এটা আসলে সত্য। এবং আমি এর আগে যে কথাটা বলছিলাম যে কারোর জন্য বাইরে আসাটা বেশি ডিফিকাল্ট, কারোর জন্য কম ডিফিকাল্ট, ইটস ডিফিকাল্ট ফর এভরিওয়ান, বাট ইটস পসিবল, ইটস ভেরি মাচ পসিবল, যে কারণে সবাই আসতেছে। আমি এই যখন মাস্টার্স করতে ইউএক্রনে আসি, আমি তখনও এখানে থাকাকালীন আমি 2-3 জনকে দেখছি যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ঠিক আছে, ডিইউ থেকে আসছে, ডিইউর বাইরে থেকে আসছে, এবং দে ওয়ার ইন্ডিপেন্ডেন্ট। তাদের মধ্যে একটা জিনিস খুব দে ওয়ার ড্রিভেন। আপনি যদি ড্রিভেন হন, ইফ ইউ হ্যাভ ইউর আইজ অন দ্য প্রাইস, ইউ ক্যান ডু ইট। যার ডিরেক্ট ওয়ে নেই, তার ইনডিরেক্ট ওয়ে খুঁজতে হবে। ইনডিরেক্ট ওয়ে বললাম যে যারা অলরেডি, যাদের এরকম পসিবল আছে কানেকশন আছে, তাদের সাথে কানেক্ট করা, তাদের থ্রুতে মোর কানেকশন ডেভেলপ করা। ইটস মোর লাইক পিপল স্কিল। আপনি টেকনিক্যাল লাইনে যান, নন টেকনিক্যাল লাইনে যান, আপনি রিসার্চ করেন বা
রিসার্চ না করেন, পিপল স্কিল এমন একটা জিনিস যেটা আপনার সব জায়গায় লাগবে। এবং ইনফ্যাক্ট আপনি যখন রিসার্চ করুন তখন পিপল স্কিলটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রফেসরের সাথে কমিউনিকেশন, টিমমেটদের সাথে কমিউনিকেশন, আপনার ফান্ডিং এজেন্সি বা অন্যান্য এক্সটার্নাল ইয়ের জন্য কমিউনিকেশন, এবং আপনার পড়াশোনা শেষ করার পর আপনি যদি একাডেমিয়াতে যান বা ইন্ডাস্ট্রিতে যান, সেখানে ইন্টারভিউয়ের সময় বা ওইখানেও আপনার জব করার জন্য, জবে কল পাওয়ার জন্য বা অ্যাপ্লাই করার জন্য আপনার পিপল স্কিল এবং কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট। সো আপনি যেটা বললেন, আমি ইন সামারি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি যদি প্রশ্ন করছেন তার উত্তরটা কি হওয়া উচিত, যা ডিরেক্ট ওয়ে নাই, তাকে ওই পরিমাণ ড্রিভেন হতে হবে এবং তার কমিউনিকেশন স্কিলটা ওইভাবে শার্পেন করতে হবে যাতে সে তার ইনডিরেক্ট থ্রু রেফারেন্সের থ্রুতে অ্যাটলিস্ট ইনফরমেশনগুলো পাওয়ার ব্যবস্থা করতে পারে। মানে ইউ নিড ইনফরমেশন ডেফিনেটলি, হাউ ইউ ডু ইট ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। সবার জন্য ওই সেম হবে না, বাট you will always find someone who knows something. এক্স্যাক্টলি। আমাকে সুমন একটু টাচ করতেছিল যে যদি পার্সোনাল সিনিয়র ভাই থাকে সেটা তো আছেই, কিন্তু there is an alternative way, যেটা আমি সুমনের কথা শুনে আমার মাথায় আসলে আমি একটু শেয়ার করি, তারপরে আমি সুমনের কাছে ফেরত যাব। সেটা হলো ওয়েবসাইটে সাধারণত মনে করো আমি পার্টিকুলার একটা রোবোটিক্স ফর এক্সাম্পল এই ব্যাপারে আমি ইন্টারেস্টেড, তাহলে আমি গুগল করি রোবোটিক্স গ্র্যাজুয়েট প্রোগ্রাম, তারপরে ইউনিভার্সিটি লিস্ট আসলো, একটা এক্সেল শীট বানানো দরকার। আমি কারণ দেখা যাবে যে একই জায়গায় বারবার চলে যাওয়া হচ্ছে, যদি অর্গানাইজ থাকা যায় তাহলে আমি জানি ইউনিভার্সিটি অলরেডি আমি চেক করছি, তাহলে কি করা দরকার, ওই ইউনিভার্সিটি ওই ডিপার্টমেন্টের যে ফ্যাকাল্টি মেম্বারের রিপ্রেজেন্টেটিভ কিছু পেপার গুলার টাইটেল দেখতে হবে। এখন তোমার যদি পছন্দ হয় যে এই রোবোটিক্সে আমি জানতে চাই হাউ টু অপটিমাইজ এলবো জয়েন্ট ফর এক্সাম্পল, রোবটের ফর এক্সাম্পল, তাহলে ওই লোকটা যেহেতু এই টপিকস নিয়ে কথা বলতেছে তাহলে তার নামটা আমি এক্সেলে সেভ করে রাখলাম, এরকম 200 ফ্যাকাল্টি মেম্বারের নাম বের করলাম ইমেলটা সহ। এরপরে আমি একই রকম ইমেল কপি পেস্ট করে সামান্য মডিফাই করে ইন্ডিভিজুয়ালি গ্রুপ ইমেল পাঠালে প্রফেসর বুঝতে পারবে যে এটা একটা স্প্যাম ইমেল, নোবডি উইল ওপেন ইট। তোমাকে এই ইন্ডিভিজুয়াল প্রফেসরের নাম নিয়ে এবং ওই ফ্যাকাল্টি রিলেভেন্ট সামান্য মডিফাই করে কমপক্ষে 100-200 ইমেল পাঠানো যায়। 100-200 থেকে হয়তো 4টা রিপ্লাই পাবা, দ্যাটস গুড এনাফ। ওই যে চারটা নতুন লিংক হলো, এটা হলো তুমি নিজে ক্রিয়েট করছো। কারণ প্রফেসর যদি রিপ্লাই দেয় তার মানে তোমার কথাটা তার মনে ধরছে, তার মানে দের ইজ এ চান্স। তারপর তুমি ফার্দার আরো রিলেশনটা বিল্ড আপ করো। কাজেই যার বড় ভাই নাই তার জন্য ডিফিকাল্ট, কিন্তু ইউ হ্যাভ টু বি ডিটারমাইন্ড, ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন ওয়ে। আমি যেরকম একটা ওয়ে পাইছিলাম, আমি র্যান্ডমলি ইমেল করতাম, 50-60টা করার পর 2টা রিপ্লাই পাইছি, এই জন্য আমি শেয়ার করলাম। হ্যাঁ সুমন বলো। আচ্ছা, আমি লিংকের বিষয়ে একটু জাস্ট নোমান ভাইয়ের ওই বিষয়কে অ্যাড করি যে হ্যাঁ, এরকম আসলে এই ওয়ার্ল্ডে এটা ইম্পসিবল যে কারো কোনো লিংক নাই। এটা আসলে তার মানে গুড উইলের অভাব যে সে আসলে লিংকটা খুঁজে নাই। যেরকম আপনি যদি একদম এনশিয়েন্ট ওয়ার্ল্ডে চিন্তা করেন, একটা টার্মিনোলজি আছে যে 6 ডিগ্রি অফ সেপারেশন। সো আপনি যদি আপনার পরিচিত এবং তার পরিচিত এইভাবে যদি আপনি 6 নম্বর লোক পর্যন্ত যান, ওয়ার্ল্ডের সব লোকই আপনি দেখবেন যে আপনার পরিচিত এরিয়ার মধ্যে পাওয়া যাবে। সো একটু জাস্ট ওই নিজের যে কয়জন পরিচিতের বাইরে একটু মুভ করতে হবে। এবং মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায়, এটা আসলে প্র্যাকটিক্যাল বা জব ফিল্ডে এটা প্রযোজ্য, যে আপনার লিংক বা পরিচিত লোকজনের চেয়ে আপনার লিংকের বাইরে বা আপনার সার্কেলের বাইরে যে লোকটার সাথে আপনার পরিচয় আছে তার থ্রুতে আপনার চাকরির অফার পাওয়া বা একটা চাকরির নিউজ পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি হাই। কারণ নিজের সার্কেলের মধ্যে বেসিক্যালি নিজেরা যেই বিষয় নিয়ে কাজ করে বা নিজেদের ইন্টারেস্ট যেটা, ওই ধরনের লোকই থাকে। সো একটু যদি ওই সার্কেলের বাইরে যাওয়া যায়, দেখা যায় যে ডিফারেন্ট একটা কাজের অপরচুনিটি পাওয়া যায় আর কি। তো একটু যদি জাস্ট এই নিজের এরিনা বা কমফোর্ট জোন থেকে যদি একটু বাইর হয়, যে ঠিক আছে আমি তো দেখতেছি যে এই ফ্রেন্ডটা আছে, ওই ফ্রেন্ডের এই ভাই দেখতেছি যে ইউএসএ তে একটা জায়গায় ছবি পোস্ট দিছে, সো একটু ঢুকি না তার প্রোফাইলে, সে আসলে কই আছে, কোন ভার্সিটিতে, এটাই খুবই ইজি আর কি। জাস্ট উইলিংনেসটার অভাব আমার মনে হয় আর কি। কারণ এই ওয়ার্ল্ডে এরকম কানেক্টিভিটিতে লোকজন খুঁজে পাওয়া যাবে না, এটা আই ডোন্ট বিলিভ। ঠিক আছে, খুবই ভালো কথা বলছো। মানে ইভেন ইন থিওরি যদি কেউ আইসোলেটেডও থাকে, সে যদি রিয়েলি চায় পরিচিত মানুষ বের করতে যে কিনা বিদেশে গেছে, সে খুঁজলে অবশ্যই পাবে, এটা ভালো কথা বলছো। তবে তুমি পরিচিত মানুষ পাও আর না পাও, আমি যেটা বললাম যে তুমি ফ্যাকাল্টি মেম্বারকে নক করা, দ্যাটস অলসো এ ইন্ডিপেন্ডেন্ট ওয়ে, মানে ইন অ্যাডিশন টু পরিচিত মানুষ। নোমানের কাছে যাওয়ার আগে আমি নিজরকে একটা ছোট কুইক কোশ্চেন করি। নিজর, তুমি বাংলাদেশে
যেটা করতে চাইছো সেটা কেন বাংলাদেশে করতে পারো নাই, যে জন্য তোমাকে বিদেশে আসতে হয়েছে। আমি কোশ্চেনটা সিম্পল ভাবে ট্রান্সলেশন করলে, হোয়াট ইউ ক্যান ডু ইন ইউএস দ্যাট ইউ ক্যান নট ডু ইন বাংলাদেশ। এটা সম্বন্ধে একটু আইডিয়া দাও যেন মানুষ ইন্সপিরেশন পায়। এটা তো আসলে খুব জেনারেলাইজ প্রশ্ন হয়ে গেল। যেমন ধরেন আপনি যদি টেকনিক্যাল যে কোনো কিছুর কথা বলেন, যেটা আমেরিকাতে অনেক সহজ, তারপর জীবনযাত্রার ব্যাপারটাও আমেরিকাতে সহজ। এই সহজ জিনিস বাংলা করো, একটু সহজ জিনিসটা এক্সপ্লেন করো, হোয়াই সহজ। সহজ জিনিসটা আরেকটু সহজ করে যদি বলতে চাই, সেটা হচ্ছে যে আমার মতে, আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী প্রত্যেকটা জাতির কিছু স্পেসিফিক মানে কি বলা যায় স্টাইল থাকে। যেমন বাংলাদেশিদের মধ্যে খুব প্রিভ্যালেন্ট হচ্ছে যে আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না। এটা আর কি, যে মনে করেন আপনি সিম্পলি হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো একজন লোককে যদি বলেন যে আচ্ছা ঠিক আছে, আমার এই মানে 5টা বই আছে, আপনি একটু রাখেন, আমি ওই দোকানের ভিতরে যাবো, এখান থেকে আমি বের হয়ে আসতেছি। এমন হতে পারে যে সে হয়তো বইটা নিয়ে চলে গেছে। মানে ট্রাস্ট করার ব্যাপারটা বা এই জিনিসটা, মানে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের আমাদের এনভায়রনমেন্টের জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, বা মানে ওভার দ্য কোর্স অফ হিস্ট্রি হোক, আমাদের ন্যাচারাল টেন্ডেন্সি হয়ে গেছে যে আমরা কাউকে বিলিভ করি না, বা আমরা ওই ধরনের মানে সেন্স ডেভেলপ করতে পারি না বা বিল্ড করতে পারি না। এটা হচ্ছে আমাদের শর্টকামিংস। তো এই কারণে যেটা হয় যে বাংলাদেশে অ্যাকচুয়ালি আমাদের প্রচুর মানুষ থাকলেও আমাদের যখন কোনো কিছু করার দরকার হয়, তখন হচ্ছে ট্রাস্টওয়ার্দি মানুষজন বা মনে করেন গ্রুপ অফ পিপল পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, আনলেস হচ্ছে আমরা মানে কোনো একটা একই ইনস্টিটিউশন থেকে আসছি বা একই স্কুলে পড়াশোনা করছি এরকম ছাড়া, মানে অপরিচিত কাউকে বিশ্বাস করার ইয়েটা মানে কি বলা যায় যে মানে এফিসিয়েন্সিটা কম। বাংলাদেশে সেটা হয়তো পসিবল না। আমেরিকাতেও যে সেটা খুব বেশি সেরকম না, কিন্তু অ্যাটলিস্ট এখানে ধরেন বিজনেস পারপাসে বা অন্য কোনো ক্ষেত্রে যদি হোক, মানে যদি হয় তাহলে আপনি পয়সা দিলে আপনি সেটা সার্ভিসটা পাবেন। সেই জিনিসটা আমেরিকাতে ইজিয়ার, মোর অর্গানাইজ। তুমি যদি একটা প্ল্যান করো, প্ল্যান অনুযায়ী চলা যায়। বাংলাদেশে প্ল্যান করলেও প্ল্যান অনুযায়ী চলা যায় না, কারণ মানুষ নিয়ম মানে না, তাই না? হ্যাঁ মানে অর্ডারলি এই জিনিসটা। হ্যাঁ মানে এই জিনিসটা হচ্ছে মানে ইন শর্ট যে এখানে হচ্ছে অর্ডারলি, মানে আপনি কোন একটা সার্ভিস পেতে যাচ্ছেন, আপনি টাকা দিলে আপনি জানেন আপনি সার্ভিসটা পাবেন, ঠিক আছে? বা আপনি হয়তো ওয়েবসাইটে যাচ্ছেন, একজন একটা রিভিউ দিচ্ছে, তো তার মানে হচ্ছে রিভিউটা হয়তো ট্রু, মানে হয়তো ওটা মোর দেন 50% পসিবিলিটি যে এটা ট্রু। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে, যেমন দেখেন হচ্ছে বাংলাদেশে সরকার পর্যায়ে হচ্ছে ইয়ে পাওয়া যাচ্ছে যে একজন আরেকজনকে হচ্ছে ঠকাচ্ছে, মানে ঠকানোটা হচ্ছে লোক ঠকানোটা হচ্ছে এখানকার মেইন জিনিস। এবং ইনফ্যাক্ট এটা আপনার কালচার বা মনে করেন সোসাইটিতেও আপনি এদিক সেদিক তাকালে দেখতে পাবেন যে বাংলাদেশে যে ধরনের নাটকগুলো জনপ্রিয়তা পায়, সেটা হচ্ছে মোশাররফ করিমের, এবং এখানে তার প্রধান চরিত্র থাকে সে লোক ঠকায় বেড়াচ্ছে বা বাটপারি করে বেড়াচ্ছে। তো এই জিনিসটা, তোমার আইডিয়াটা বুঝতে পারছি। আমেরিকাতে অনেক জিনিস সহজ। আচ্ছা চলো আমরা নেক্সট ফেজে যাই। কোশ্চেনটা ছিল যে আমেরিকায় তুমি কিছু জিনিস করতে পারতেছো যেটা বাংলাদেশে পারতেছো না, হোয়াট আর দোজ? মানে তুমি বলতেছো করতে পারতেছো কারণ সহজ, কিন্তু এক্স্যাক্টলি তুমি কি করতে পারতেছো? আমেরিকাতে আমি কি কি করতে পারতেছি যেটা বাংলাদেশে পারতাম না। হ্যাঁ, যেটা বাংলাদেশে পারতাম না। যেমন ধরেন এখানে হচ্ছে যে আমি যেটা বললাম যে আমি কোনো একটা প্রোডাক্ট কিনতেছি কোনো একটা মার্কেট থেকে, সুপার মার্কেট থেকে, আমি যদি প্রোডাক্টে স্যাটিসফাইড না হই তাহলে আমি প্রোডাক্টটা গিয়ে ফেরত দিয়ে আসতে পারতেছি। বাংলাদেশে আপনি কিনতে যান, সেখানে দোকানে খুব বড় করে লেখা থাকবে বিক্রিত মাল ফেরত লওয়া হয় না। এক্সেলেন্ট এক্সাম্পল। আচ্ছা, ওই জিনিসটা আমি পারতেছি না। কিন্তু আমি তার মানে এটা বলতেছি না যে আমেরিকার সবকিছু ভালো এবং বাংলাদেশের সবকিছু খারাপ। আমি ইনফ্যাক্ট বলবো যে বাংলাদেশে অনেক কিছু ভালো আমেরিকার থেকে। আমেরিকাতে জাস্ট লিড করাটা ইজিয়ার, মানে এই কারণে যে আপনি কিছু কিছু জায়গায় হচ্ছে ট্রাস্ট রাখতে পারেন। আমি আমেরিকার যে জিনিসটা পছন্দ করি না পার্সোনালি, সেটা হচ্ছে যে ফ্যামিলি কানেকশন, বা মনে করেন হচ্ছে এখানে হয়তো সবাই আপনাকে হেল্প করবে, ঠিক আছে, মানে আপনাকে ঠকাবে না, কিন্তু আপনি যদি মনের কথা কাউকে খুলে বলতে চান, ঠিক আছে, সেই জিনিসটা আপনি পাবেন না। ফ্যামিলিটাই বাংলাদেশে অনেক স্ট্রঙ্গার, যে জিনিসটা আমেরিকাতে হয়তো কখনোই হবে না। হ্যাঁ, আমি তোমার সাথে এখানে ছোট্ট জিনিস অ্যাড করবো। বাংলাদেশে অনেক হেল্পিং হ্যান্ড পাওয়া যায়, এই এক কাপ চা বানায় দেওয়ার জন্য লোক আছে, কাপড় ধুয়ে দেওয়ার জন্য লোক আছে। আমেরিকায় সিম্পল জিনিস থেকে কমপ্লেক্স জিনিস, এভরিথিং ইউ হ্যাভ টু ডু ইট বাই ইয়োরসেলফ। এটা একটা প্রবলেম ইন ওয়ান সেন্স। এটাতে তোমাকে সময় নষ্ট করতেছে, অথবা তুমি ডিস্ট্রেস হচ্ছ, তুমি কাজে মনোযোগ দিতে পারতেছো না। কিন্তু যেহেতু এখানে লাইফ মোর অর্গানাইজ, তুমি যদি আগে থেকে প্ল্যান করো, হোয়াট এভার টাইম নিডেড ইউ ক্যান ডু ইট। কিন্তু বাংলাদেশে প্ল্যানটা করো,
অথবা আমরাও করছি, সেটাকে ফুলফিল করা যেত না, কারণ মাঝখানে অনেক অবস্টাকল চলে আসতো, নয়েজ চলে আসতো, পলিটিক্যাল টার্মোয়েল, ফ্যামিলি টার্মোয়েল, আত্মীয় স্বজনের টার্মোয়েল। যা মানে একটা জিনিস ভালো বলছো যে এখানে যদি তুমি ফোকাস থাকো, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক, তাই না? এটা বাংলাদেশে করা যায় না। আচ্ছা নোমান, নেক্সট কোশ্চেন তোমার কাছে, তুমি কি মানে মনে করো যে যেহেতু আমি একটু যেহেতু পলিটিক্সে যাইতে চাই না, আমি নোমান আর সুমনকে একই কোশ্চেন করতেছি, তোমরা সিরিয়ালি অ্যান্সার দিতে পারো, যে ইকোনমি, তারপরে ডোনাল্ড ট্রাম্প পলিটিক্স এসে সবকিছু উল্টায় ফেলে, ইমিগ্রেশন টাইপ করে দিচ্ছে, তারপরে আমেরিকা আসলেও এখন ক্লাস অনলাইন না হলে আবার ফেরত যাইতে হবে, একটা আনসার্টিনিটি চলে আসতেছে, জব মার্কেটে ওরা চাচ্ছে ওদের লোকাল মানুষগুলা ঢুকাইতে। ডেসপাইট অল দিস ডিফিকাল্টি, তুমি কি এখনো স্টিল মনে করো বিদেশে আসাটা ওয়ার্থ ইট? মানে এত কষ্ট করে আসার পরে সে কি ফ্রাস্ট্রেটেড হবে, নাকি দেয়ার ইজ এ স্টিল লটস অফ অপরচুনিটি? আমি অ্যান্সারটা দিই ফার্স্টে, সুমন। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে আসবে তার উপর। আমি আমার ওপিনিয়ন বলতে পারি, আমার ওপিনিয়ন থেকে যদি কেউ পজিটিভ ফিডব্যাক পায় বা পজিটিভ ইন্সপিরেশন পায়, সেটা তার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করবে। কেউ যদি নেগেটিভ ইন্সপিরেশন পায়, সেটা তার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করবে। কারণ আমার ওপিনিয়ন ডেফিনেটলি আমার এক্সপিরিয়েন্স দ্বারা বায়াসড। আমি স্টিল মনে করি আপনি যদি রিয়েলি এগেইন আমি আমার অ্যান্সারটা দেওয়ার আগে একটা জিনিস বলি, আমি কেন আসছি। আমি জাস্ট খুব সংক্ষেপে চেষ্টা করবো বলতে, তাহলে আমার অ্যান্সারটা হবে। আমি দেশে জব করছি, আমার আসলে ইউএসএ আসার কখনো ইচ্ছা ছিল না যখন আমি স্টুডেন্ট ছিলাম। দ্যাটস ওয়াই আমি পাশ করা 3 বছর পরে আমি ইউএসএ তে আসছি। 3 বছর আমি 3টা ডিফারেন্ট জব করছি। আমি সবসময় যেটা চাইতাম যে কিছু একটা কন্ট্রিবিউট করতে। বাংলাদেশে আসলে যে সময় একটা কথা বলছে, বাংলাদেশে হচ্ছে মোর অ্যাপ্লিকেশন সাইড অফ দ্য টেকনোলজি বা টেকনিক্যাল, আপনার টেকনিক্যাল ডিগ্রিও থাকে, আপনি মোর অ্যাপ্লিকেশন ফিল্ডে কাজ করেন বা সেলস বা মার্কেটিং এ কাজ করেন, আপনার বেসিক কন্ট্রিবিউশন করার স্কোপটা কম। আর সবকিছু আপনি যদি মানে অ্যাপ্লিকেশনও থাকেন, সবকিছু রেডি আসে, আপনি শুধু শুধু ইমপ্লিমেন্ট করবেন। তো I wanted to do something significant, wanted to contribute something significant. তো এটার জন্য আপনাকে আসলে একটু হাই স্টাডিজ আসতে হবে, যেটা বাংলাদেশে আসলে এখনো ওই এনভায়রনমেন্টটা তৈরি হয় নাই। সো আপনি বাইরে আসতে চাইলে দেয়ার আর মাল্টিপল অপশনস। ইউএস তো ডেফিনেটলি মানে টপ চয়েস থাকে, দেন কানাডা আছে, ইউরোপ আছে, অস্ট্রেলিয়া আছে, এবং যখন আমি এখন যে এক্সাম্পলটা দিব সেটা আপনার এই অ্যান্সারের সাথে মোর রিলেভেন্ট। যখন 9/11 এর পরে একটা হিউজ গ্লোবাল ক্রাইসিস তৈরি হয়েছিল ন্যাশনাল সিকিউরিটি এবং ওয়ার্ল্ড টেরোরিজম নিয়ে, যে কারণে অনেকগুলো দেশ ব্ল্যাক লিস্টেড ছিল, ইউএসএতে আসতে পারতো না। প্রচুর মানুষ কোরিয়াতে গেছে, তারা কোরিয়াতে মাস্টার্স বা পিএইচডি করছে, বা কেউ মাস্টার্স করে কানাডা বা অস্ট্রেলিয়াতে চলে আসছে পিএইচডি করতে, কেউ পিএইচডি করে কানাডা বা অস্ট্রেলিয়াতে চলে আসছে আপনার পোস্টডক করতে। দিদি বাট আমি যদি ইউএসএ কথা জিজ্ঞেস করেন, দেখেন তারপরে কিন্তু ইউএসএতে মুসলমানদের জন্য একটা টাফ টাইম ছিল, তারপরে মানুষজন আসছে, এবং মানুষজন এসে হয়তো একটা ইনিশিয়াল টাফ টাইম পার করে তারা সবাই এখানে সেটেল হতে পারছে, এবং আবার ফ্লোটা নর্মাল হয়ে গেছে। তো ডোনাল্ড ট্রাম্প কথা যদি আপনি বলেন কারেন্ট প্রেসিডেন্ট হিসেবে, তার ইমিগ্রেশন পলিসি একটু হার্ড লাইনার, বাট ইউ নেভার নো এরপরে যে আসবে সে আবার আপনার ইমিগ্রেশনের প্রতি সফট লাইনার হবে কিনা। সো দেয়ার ইজ অলওয়েজ দ্যাট পসিবিলিটি। আর ইউএসএ তে অলওয়েজ ট্যালেন্টেড ডিমান্ড ছিল, এখনো আছে। বেসিক্যালি টেক সেক্টরে অলওয়েজ ডিমান্ডটা থাকবে। বেসিক্যালি লোকজন আনে এই কারণে, কারণ ইউএস এর নেটিভ বর্ন এনাফ নাই যারা হায়ার স্টাডিজ বা গ্রাজুয়েশনে আসে। বাট ডিপেন্ডিং অন দ্য কারেন্ট পলিটিক্যাল এবং সোশিও পলিটিক্যাল, বলবো শুধু পলিটিক্যাল বলে আসলে ভুল হবে, সোশিও পলিটিক্যাল এবং ইকোনমিক এসপেক্টে ডিপেন্ডিং অন হু ইজ ইন পাওয়ার, আপনার লাইফটা একটু ডিফিকাল্ট হতে পারে, কম ডিফিকাল্ট হতে পারে। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো ইটস স্টিল ওয়ার্দি। বাট ডেফিনেটলি আপনি যদি আরেকজনেরটা দেখে চিন্তা করেন যে ওর লাইফটা তো ইজি হয়েছে, আমার লাইফে ডিফিকাল্ট হলো, এই ধরনের চিন্তা করলে আসলে দেশের বাইরে আসাটাই উচিত না, বিকজ দেন ইউ উইল বি ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড। ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। মানে তোমার আসার ইচ্ছা থাকলে, যদিও কারেন্ট সিচুয়েশন টেম্পোরারিলি ডিফিকাল্ট, বাট স্টিল ডিমান্ড আছে। আর প্লাস তুমি আসতে চাইলে থেকে আসতে পারবা। প্লাস যদি একান্তই আমেরিকা না আসতে পারো, দেয়ার ইজ মেনি আদার গুড কান্ট্রি, অস্ট্রেলিয়া যেটা বললা, ইভেন কোরিয়া বললা, ইভেন জার্মানি আছে। আচ্ছা নির্জর, তুমি কিছু অ্যাড করতে চাইছিলাম মনে হয়।
আসলে ওই যে নোমান যেটা বলছে যে নট নেসেসারিলি ইউএসএ তে আসতে হবে, অন্য অন্য জায়গায় অন্য অন্য দেশে গেছে, এমন নোমান হয়তো বলতে ভুলে গেছে জাপানে একসময় অনেকে যেত এবং এখনো যায়, এবং ওই কোরিয়াতে যে গেছে এরকম একটা গুড এক্সাম্পল দিতে পারে। আমার একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে বুয়েটে মেটালার্জি ছিল এবং সে কোনো কারণে ফর সাম রিজন সে কোরিয়াতে গেছে। অ্যাকচুয়ালি মেকানিক্যাল একটা ফ্রেন্ড ছিল, দুজনেই কোরিয়াতে গেছে। যাই হোক, তো আমি মেটালার্জি ফ্রেন্ডের কথা বলতে চাচ্ছি এই কারণে যে সে কোরিয়াতে গিয়ে মাস্টার্স করছে, তার মানে গুড নাম্বার অফ পেপার হয়েছে, তারপর সেখান থেকে সে লাকিলি কানাডার ম্যাকগিলে চলে আসছে, এবং ম্যাকগিল থেকে যখন গ্রাজুয়েট করছে পিএইচডি নিয়ে, এরপরে সে ন্যাশনাল রিসার্চ কাউন্সিল কানাডায় একটা ফেলোশিপ পাইছে, সেখানে সে 2 বছর কাজ করার পরে এই ফল থেকে সে কানাডার ম্যাকগিলের আশেপাশে মানে ওই রিজিয়নে ওই প্রভিন্সে একটা ইউনিভার্সিটিতে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতেছে। আমি just বলতে চাচ্ছি যে মানে নোমানের ওই কথাটাকে আমি সাপোর্ট করে বলতে চাচ্ছি, বা আপনার কথাটাকে সাপোর্ট করে বলতে চাচ্ছি যে নট নেসেসারিলি ইউএসএ তেই আসতে হবে। যদি মনে হয় যে ইমিগ্রেশন পলিসি হার্ডার, দেয়ার আর লটস অফ আদার কান্ট্রিজ, মানে যে কানাডায় আছে এবং যে ইউএসএ তে আছে তাদের লাইফে যে আকাশ পাতাল ডিফারেন্স সেরকম না। আবার প্রথম ধাপে বা প্রথম চেষ্টাতেই যে একেবারে আমেরিকা আসতে হবে এরকমও না। সে কোরিয়া যেতে পারে, পরে যদি ওখানে তার ভালো না লাগে তারপরে সে ইউএসএ তে আসতে পারে, অথবা কানাডাতে যেতে পারে, বা অস্ট্রেলিয়ার দিকে যেতে পারে। ফর এক্সাম্পল আমার বউ নিউজিল্যান্ডে গেছে, নিউজিল্যান্ডেও যেতে পারে। তো মানে দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন। ট্যালেন্টেড মানুষজন, মানে সুমন বলছে একসময় যে ট্যালেন্টেড মানুষজনকে আগে খুঁজে বের করতো, মানে কোথায় আছে তখন দরকার ছিল। এখন হয়তো ট্যালেন্টেড মানুষজন প্রচুর, কিন্তু তাদের সব জায়গায় ডিমান্ড আছে, জাস্ট হচ্ছে নিজের সদিচ্ছা নিয়ে খুঁজে বের করতে হবে সে যাতে চায় বা কি করতে চায়। ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। মানে মানে ডিসকারেজ হওয়ার কিছু নাই, পজিটিভ থাকতে হবে। সুমন, তোমার কাছে আমার স্পেসিফিক কোশ্চেন, তুমি কমেন্ট থাকলে করবা, কিন্তু তুমি কোশ্চেনটা হাতে রাখো যে কোনো ফ্যামিলি কারণে, ফাইন্যান্সিয়াল কারণে, অথবা জিও পলিটিক্যাল এই ইমিগ্রেশন কারণে একটা কোয়ালিফাইড ছেলে যদি বিদেশে একান্তই আসতে না পারে, তাহলে সে বাংলাদেশে স্টিল মিনিংফুল বা ইফেক্টিভ কি করতে পারে, অথবা তাকে তাকে তুমি কি অ্যাডভাইস দিবা? ভ্রমণ করে টেম্পোরারি সে আসতে পারতেছে না, তার জন্য তুমি কি অ্যাডভাইস দিবা? আচ্ছা, আমি একটু আপনার যেই পাস্ট ইস্যুটা ছিল, যে ইস্যুটা নিয়ে সবাই কথা বললো, একটু আমি একটু মানে লাইট শেড করবো। সেটা হলো যে যদি আমি আসলে বলি যে হ্যাঁ হায়ার স্টাডিজ করবো, কিন্তু আমেরিকায় কেন? সো সবাই বলতেছে যে হ্যাঁ আমেরিকাতেই, মানে হায়ার স্টাডিজ বলতে কারেন্ট সিনোনিমাস টু আমেরিকা, সেটা কেন? সো আমি জাস্ট পয়েন্টগুলো একটু ক্লিয়ার করি, সো দ্যাট আসলে লোকজন ডিসিশন নেওয়াটা ইজিয়ার হয় যে হ্যাঁ কেন আমেরিকা, কেন কানাডা না, কেন নিউজিল্যান্ড না, বা কেন জার্মানি না। তো একটু বলি আমি, যদি আমেরিকা আসলে যে জিনিসটা, সেটা আমেরিকা কারেন্ট নাও, মানে ধরুন ওয়ার্ল্ড ওয়ার টুর পর থেকে আমেরিকা আসলে সায়েন্সের লিডিং। সো যত ইনভেনশন আপনি হিস্ট্রিক্যালি যদি দেখেন, যে মোস্ট ইম্পর্টেন্ট ইনভেনশন গুলো যেটা হয়েছে, যে 1950s এর আগে মোস্টলি ছিল ইউরোপিয়ান, বাট এটা আসলে পরের দিকে মোস্টলি দেখা গেছে ডমিনেটিং ভাবে আমেরিকা লিড করে আসছে, এবং স্টিল নাও আমেরিকা আসলে টেকনোলজিতে মানে লিডিং স্ট্যান্ডটা ধরে রাখছে। সো এটা আসলে মেইন কাজ, যেহেতু রিসার্চ মানে হলো নতুন জিনিস নিয়ে কাজ করা, এবং যেহেতু আমেরিকা এই জায়গায় লিডিং আছে, সো আমাকে আসলে মানে অপশন নাই আর আমেরিকাতে আসতে হবে। আর সেকেন্ড হলো যে হ্যাঁ অনেক সময় এমন আছে যে হ্যাঁ যেহেতু রিসার্চ, সো কোলাবোরেশন করে অন্য জায়গা থেকে করা সম্ভব, সো অন্য জায়গা থেকেও হয়। বাট প্রবলেম যেটা হইলো যে জবটা। সো আমি গ্রাজুয়েশন করলাম, করার পরে যে আমি জবের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমেরিকা আসলে লিডিং। আমেরিকার জব পলিসি খুবই বাজে, আপনার জব গুলো খুবই টেম্পোরারি, ঠিক আছে, আপনাকে অ্যাট উইল যে কোনো সময় আপনাকে স্যাক করে দিতে পারে। প্লাস ইভেন আপনি যদি মনে করেন যে গ্রাজুয়েশন করার পরে আপনার যে ওপিটি দেয়, আপনি যদি 3 মাস আনএমপ্লয়েড থাকেন, তাহলে আপনাকে ডিরেক্টলি বাংলাদেশে চলে যেতে হবে, দেয়ার ইজ নো অল্টারনেট ওয়ে। সো এটা ভেরি স্ট্রিক্ট এবং ভেরি মানে কম্পিটিটিভ। স্টিল প্রবলেম মানে সুবিধাটা হলো যে যেহেতু জব আছে, সো হিস্ট্রিক্যালি যদি আপনি দেখেন যে এত মানে আপনাকে যে কোনো সময় স্যাক করতে পারে, এরকম একটা হার্শ পলিসির এগেইনস্টেও আপনি কখন আনএমপ্লয়েড থাকতেছেন না, হিস্ট্রিক্যাল যদি আপনি দেখেন। সো যদিও রুলস গুলা খুবই স্ট্রিক্ট বা খুবই আনফেভারেবল, বাট জব এত বেশি যে আসলে ওরকম সিচুয়েশন কখনো পড়তে হয় না। সো এটা হলো আমেরিকার আর একটা মানে কারণ, যে জন্য আসলে আমেরিকাতে মানুষ পিএইচডি করতে আসে। বাট প্রবলেমটা হলো যে আমেরিকা খুবই কম্পিটিটিভ জায়গা, ঠিক আছে, এখানে আসলে আপনি যদি কমপ্লিট করতে না পারেন, মোস্টলি আপনি আসলে ড্রপ আউট করে যাবেন। বাট সুবিধা হলো যে আমরা যখন স্পেশালি বাংলাদেশের কথা বলবো, বাংলাদেশ স্টুডেন্টদের, যে আমার সাথে আমার ল্যাবে আসলে একটা ইন্ডিয়ান আমেরিকান আসলে জয়েন করছিল। ও পিএইচডি প্রোগ্রামে জয়েন করছিল, বাট ও আসলে এখানে কন্টিনিউ করতে পারেনি। ও মাস্টার্স নিয়ে পরে প্রফেসরে বলছেন পিএইচডি করতে পারবো না, আমাকে মাস্টার্স দিয়ে দাও। তো ও পরে মাস্টার্স নিয়ে চলে যাচ্ছে আর কি।
সো আমেরিকাতে আসলে খুবই কম্পিটিটিভ, বাট আমরা আসলে ওই মাইন্ডসেটটা, এটা আমি একটু জাস্ট স্টুডেন্টদের কারেজ করার জন্য বলতেছি, এই কম্পিটিটিভ, বাট আমরা যখন এখানে আসতেছি আমরা ওই পরিমাণ ক্যালিবার রাখি যে এই কম্পিটিশনে আমরা লিখতে পারি। এবং মানে আমি খুবই কম শুনছি যে কেউ পিএইচডি করতে আসছে অথচ পিএইচডি করতে পারে নাই ডিউ টু প্রেশার এবং সেই জন্য সে চলে গেছে, বা প্রফেসরের সাথে তার বনিবনা হয় নাই। এই রেটটা খুবই কম। বাংলাদেশের স্টুডেন্টদের ক্যালিবার খুবই ভালো, তারা মানে যথেষ্ট পরিশ্রমী এবং ওই জিনিসগুলো তাদেরকে ইয়ার মধ্যে আছে। সো যদিও কম্পিটিটিভ, এডিশনালি কেউ যদি পিএইচডি কমপ্লিট করে চাকরি সবাই পায়। হ্যাঁ এক্স্যাক্টলি। সো যদিও কম্পিটিটিভ মার্কেট, বাট আসলে সবাই ফিট করে যায়। সো এটা হলো একটা জিনিস। আর একটা হলো যেটা যে আমেরিকা ওপেন কালচার। সো আপনি আসলে যে কোনো জিনিস জানতে চান, রিসোর্সের কোনো অভাব নাই। এই জিনিসটা মানে আমেরিকাতে আসলে আমি খুব ইউনিকলি দেখছি। আমি আসলে কোনো জিনিস সম্বন্ধে জানতে চাইছি, বাট আমেরিকাতে বসে আমি আসলে ওই রিসোর্সটা পাই না। এটা আমার মানে লিটারালি যদি বলেন যে কোনো ক্ষেত্রেই হয় নাই। এনি টপিক, এনি জিনিস নিয়ে যদি আমি জানতে চাই, আমেরিকাতে ওই জিনিসটা আছে। স্পেশালি যদি আমার অ্যাক্সেস থাকে ইউনিভার্সিটি থ্রুতে যে কোনো রিসার্চ পেপার বা ইয়াতে, লিটারালি এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, যদি ওইটা বিষয়ে কাজ হয়ে থাকে, আমি আমেরিকাতে বসে থাকলে ওই ইনফরমেশনে অ্যাক্সেসটা আমার আছে। এটা আমেরিকার একটা খুবই আমার কাছে মনে হয়েছে যে লুক্রেটিভ একটা জিনিস। আর আমেরিকার ইকোনমি যেহেতু খুবই স্ট্রং সোফার, সো ডেফিনেটলি এখানে সব জিনিসই আসলে আসবে। এটা একটা ইন সামারি মানে আমেরিকায় বেস্ট চয়েস আমাদের ওপিনিয়নে চাকরি এবং ডাইভার্সিটি এবং অপরচুনিটি এন্ড ফ্রিডম, ঠিক আছে। কিন্তু কোশ্চেনটা আমরা এগ্রি করলাম, কিন্তু আমি যেহেতু টাইম আমাদের লিমিটেড, এই জন্য আমাকে ফোকাস রাখতে হচ্ছে, সরি। কোশ্চেনটা হলো, যদি কেউ ফর আনফরচুনেট সিচুয়েশন বাংলাদেশ থেকে না আসতে পারে, টেম্পোরারিলি মনে করো 5 বছরের মধ্যে আসতে পারতেছে না, মিন হয়, তাকে যদি গুড প্রোডাক্টিভ অ্যাডভাইস দাও, ক্রিয়েটিভ কাজ অ্যাডভাইস দাও, তাহলে বাংলাদেশে বসে সে কি করতে পারে? একটু যদি আমি বলি, বাংলাদেশে আসলে আমার এক্সপিরিয়েন্সটা একটু বিটার। ধরেন আমি যদি কেন বাংলাদেশ থেকে আসছি, তো আমি আসলে আমার ধরেন আউট অফ দ্য বক্স কিছু কাজ করতে গেছি, বাট বাংলাদেশের প্রবলেমটা হলো যে এটা খুবই করাপ্টেড একটা সিস্টেম। মানে আপনি এখানে রিড করতে পারবেন ইজিলি। সো আপনি যদি একটা ইনোভেটিভ কাজ নিয়ে করতেও যান, এই মেরিটের যে আপনার সিকিউরিটি, এই জিনিসটা বাংলাদেশে নাই। সো আপনি একটা কাজ, যেমন ইউএসএ তে আপনি একটা কাজ করতেছেন, সেই জিনিসটা আমরা এগ্রি করি। আমি জাস্ট তোমাকে কোশ্চেনটা রিফ্রেশ করি, এগুলো আমরা এগ্রি করি। কিন্তু মনে করো ডেসপাইট অল দিস লিমিটেশন, কেউ যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে লুকায় লুকায় নিজেকে বিল্ড আপ করতে চায়, ডেসপাইট অল লিমিটেশন, তাকে কি অ্যাডভাইস দিবা? আমি একটু পিচিং করতে চাই ভাই এখানে, যদি আপনার জন্য এগ্রি করেন। আমি আমার সিচুয়েশনটার সাথে রিলেট করতে পারতেছি, আমি মনে করি আমি হেল্প করতে পারবো। ইউজুয়ালি ইউএসএ তে আপনি যখন হায়ার, আপনি শুধু ইউএসএ না, আপনি ইউএসএ বা কানাডা, অস্ট্রেলিয়া যখন যাবেন, একটা জিনিস খুব ম্যাটার করে, সেটা হচ্ছে আপনার আন্ডারগ্রেড সিজিপিএ। এটা ওয়ান অফ দ্য টপ ক্রাইটেরিয়া স্টুডেন্ট ইয়ে করার সময়। কারণ যখন গ্রাজুয়েট স্টুডেন্ট চুজ করে, আমি মানে চলে যেতে চাচ্ছি আজকে, আমি টায়ার্ড। অসুবিধা নাই, থ্যাংক ইউ, তুমি অনেক অলরেডি ইনপুট দিছো। আমরা নেক্সট সেশন আবার জয়েন করবো তোমার সাথে, হ্যাঁ, অসুবিধা নেই। ঠিক আছে ভাই, তাহলে সবাইকে ধন্যবাদ আর এরকম মানে ইন্সপায়ারিং আলোচনার জন্য। ওকে, সুমন, নোমান এবং ফরিদ ভাই, আল্লাহ হাফেজ, পরে আবার দেখা হবে। খোদা হাফেজ। হ্যাঁ, নোমান বলো, তারপর সুমনের কাছে ফেরত যাচ্ছি। তুমি মানে বলতেছিলা যে বাংলাদেশে সিজিপিএটা রেস মানে ভালো রাখা ইম্পর্টেন্ট, কিন্তু মনে করো কি ইউনিভার্সিটি থেকে অলরেডি পাস করছে, সিজিপিএ ইজ অলরেডি। আমি আসতেছি ভাই, আমি আসলে কথা শেষ করতে পারিনি। আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি। আমি জাস্ট ওটা বলতেছি এই কারণে যে যখন আপনি আন্ডারগ্রেড হায়ার করবেন, আন্ডারগ্রেডে কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স এক্সপেক্ট করে না প্রফেসররা। আপনাকে জাজ করার ওয়ান অফ দ্য ওয়ে হচ্ছে যে আপনার ট্রেটে আপনি কতখানি ভালো জানেন, সেটা জাজ করার ওয়ে হচ্ছে আপনার কোর্স ওয়ার্কের গ্রেড। দ্যাটস ওয়ান অফ দ্য এস্টাবলিশড মেথড। তো আমি এটা বলছি এই কারণে যে যারা ইউনিভার্সিটিতে আসছে, আমি মনে করি এটা একটা ডিস্ট্রিবিউশন আছে, যে সবচেয়ে বেশি আছে যারা হাই সিজিপিএ থাকে, এরপরে মিডিয়াম সিজিপিএ, এরপরে লো সিজিপিএ। আমি এসে আসছি লো সিজিপিতে নিয়ে। সো আমি আসলে একটা ডিসঅ্যাডভান্টেজে ছিলাম, এবং আমি আসতে আমার 3 বছর ওয়েট করতে হয়েছে। কারণ আমি আসলে প্রথমে শিওর ছিলাম না, পরে আমি প্রথমে আসতে যেতাম না, পরে শিওর ছিলাম না। বাট এই সময়টাতে আমি একটা কাজ করছি যেটা আমাকে হেল্প করছে। আমি ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, মেবি দ্যাট উইল রিলেট। তো আমি আন্ডারগ্রেডে থাকতেই কিছু মানে কম্পিটিশন সিমুলেশনে কাজ করছিলাম, বা আমার এক্সপোজার ছিল ওই টপিকে কাজ করার। তো আমি যার সাথে কাজ করছিলাম, আমি কাজটা খুব এনজয় করছি। তো তার সাথে আমি কন্ট্যাক্ট করছিলাম যে আমি তো আসলে এখন পাস করে গেছি, বাট কাজটা ফলো করা যায়, মানে ফলো আপ করা যায় কিনা, তোমার সাথে কাজ কন্টিনিউ করা যায় কিনা। সে আমাকে একজন
একজনের সাথে পরিচয় করেছিল, সে নিজে পোস্টডক ছিল, বাট তার হাতে কিছু সাইড প্রজেক্ট ছিল। কারণ আপনি যখন অ্যাক্টিভলি কোনো প্রজেক্টে কাজ করেন, দেখা যায় আপনি একটা বড় প্রজেক্টে কাজ করতেছেন, ইউ আর অলরেডি অকুপাইড, বাট ইউ হ্যাভ সাম আইডিয়াস যেটা আপনি নিজে করতে পারতেছেন না, নিজে অ্যাক্টিভলি করতে পারতেছেন না, বাট ইউ ক্যান ইউজ সাম হেল্পিং হ্যান্ড। সো আমি আসলে এরকম হেল্পিং হ্যান্ড হিসেবে একজনের সাথে কাজ করছি। সে আসলে সিনিয়র রিসার্চ ফেলো ছিল। তো সেখান থেকে তার সাথে কাজ করে আমি ফার্স্ট অফ অল আমি সিস্টেমেটিক ওয়ে কাজ করা শিখছি, কারণ দ্যাট ওয়াজ কাইন্ড অফ ডুইং রিসার্চ। তো আমি আসলে ইউএসএ আসার আগে একটা রিসার্চ মেথোডোলজি সম্বন্ধে আমার একটা আইডিয়া হয়েছে। সেকেন্ড, আমি দেশে থেকে কিছু পাবলিকেশন করতে পারছিলাম। তো আমার যে কম্পারেটিভলি কম সিজিপি এর যে ইয়াটা, সেটা আমি কাইন্ড অফ কভার করতে পারছি যে দেখো আমার কিন্তু রিসার্চ এক্সপিরিয়েন্স আছে। তো আমি অলমোস্ট 3 বছরের মধ্যে প্রায়, আমি যখন যে 3 বছর ছিলাম, অলমোস্ট পুরো সময়টা আমি অন এন্ড অফ এরকম কাজ করছি 2-3টা প্রজেক্টে। So if you really want to come, there are ways like আপনি জানেন যে আপনার স্ট্রং সাইড কোনটা, আপনার উইক সাইড কোনটা, আপনি যদি পিন পয়েন্ট করতে পারেন আপনার উইক সাইড কোনটা, there are ways if you think enough, try hard enough, যে ওই উইক সেক্টর গুলা করতে চান। আমি চেষ্টা করছি, আমার যেহেতু সিজিপিএ কম্পারেটিভলি কম ছিল, আমার কম্পিটিশন আগাইতে হলে আমাকে অন্য দিক দিয়ে অ্যাডভান্স করতে হবে। আমি আগে থেকে একটু রিসার্চের এক্সপিরিয়েন্স গ্যাদার করা বা পাবলিকেশন করার চেষ্টা করছি। So this is I think one way you can actually help yourself. আচ্ছা সুমন, তুমি অ্যাড করো, নিশ্চয়ই সময় পাইছো এখন তোমার। আচ্ছা ফরিদ ভাই, এটা আসলে অফে আপনি রাখেন, ঠিক আছে? সিচুয়েশনটা আসলে বাংলাদেশে খুবই বাজে। আপনি যদি আমাকে সাজেস্ট করেন যে তুমি ইউএসএ তে বসে বা যেটা করতে পারতেছো বাংলাদেশে বসে তুমি সেটা করতে পারবা কি পারবা না, বা তুমি কি সাজেশন দিবা, ফ্র্যাঙ্কলি আমি সাজেশন হবে যে বিসিএস এর জন্য প্রিপারেশন নাও, যদি তুমি ইউএসএ আসলে আসতে না পারো। কারণ বাংলাদেশে রিয়েলি সিচুয়েশনটা এত বাজে যে আপনি, এক নম্বর হলো যে মানুষের কোনো কমিটমেন্ট নাই, সেকেন্ড হলো যে আপনার যে মেরিটের কোনো প্রোটেকশন নেই। আপনি একটা আইডিয়া দিলেন, কালকে সেই আইডিয়া চুরি করে নিয়ে আর একজন ইমপ্লিমেন্ট করে ফেলবে এবং সেটার জন্য আপনি কম্পেনসেশন পাবেন না। থার্ড হলো যে লোকজন এত বেশি মোরালি মানে ইমোরাল বা ডিসঅনেস্ট যে আপনি একটা জিনিস একজনকে বিলিভ করে বললেন যে ঠিক আছে তোমার এই প্রোডাক্ট নিয়ে যাও, ও বললো কালকে তোমার আমি টাকা দিয়ে দিব। কালকে যাবেন আপনি, আপনাকে যদি মিনিমাম সে 3 দিন না ঘুরাইছে এবং তারপরে যদি সে মানে 50% টাকা দিছে আর 50% দেয় না, এরকম রেট আপনি একদম 10% পাবেন, 90% ক্ষেত্রে এরকম হবে যে আপনি পান নাই। সো আসলে প্র্যাকটিক্যালি যদি আপনি বলেন যে বাংলাদেশে আসলে যদি আপনাকে থাকতে হয়, এক নম্বর হলো যে মাল্টিন্যাশনাল কোম্পানি গুলা আপনার একটা অপশন হতে পারে, ঠিক আছে? সেকেন্ড হলো আসলে আপনার গভর্নমেন্ট যেগুলো, ঠিক আছে? মানে স্ট্রংলি বলতেছি এটা খুবই বাজে জিনিস, ঠিক আছে? বাট বাংলাদেশে আমি অংশ রাখবো না। আচ্ছা, আমি আমার যে মাথায় আইডিয়াটা নিয়ে তোমাকে কোশ্চেনটা করছি, আমি একটু শেয়ার করি, তারপর তোমরা অ্যাড করো। হ্যাঁ, সেটা হইতে পারে হয়তো আপনার আসলে স্কোপটা বুঝি না। হ্যাঁ, যদি কেউ বিদেশে ফর সাম রিজন না আসতে পারে, তাহলে কিছু ইন্ডিপেন্ডেন্ট এভিনিউ আছে, যেমন নোমান টাচ করছে কম্পিউটার সিমুলেশন। এটা তুমি যদি নিজস্ব একটা পার্সোনাল কম্পিউটার থাকে, তুমি যদি একটা বেটার অ্যালগরিদম ডেভেলপ করো, ওইটা তুমি ভবিষ্যতে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে তোমার মানে সিভিতে দেখাতে পারবা যে আই মেড এ প্রোডাক্ট, এবং সেটা দেখে অনেক কোম্পানি হয়তো ইন্টারেস্টেড তোমাকে নিতে চাবে। এটা একটা ওয়ে। তারপর অনেকগুলা রিসার্চ আছে, থিওরিটিক্যাল রিসার্চ, মানে এটার জন্য ডেটা কালেক্ট করতে হয় না, এটা অলরেডি ডেটা পাবলিশড আছে, অথবা তুমি নিজে এক্সাম্পল ডেটা নিয়ে তুমি তোমার এক্সপেরিমেন্টটা স্টার্ট করতে পারবে। যেমন থিওরিটিক্যাল ফিজিক্স আছে ফর এক্সাম্পল, থিওরিটিক্যাল কেমিস্ট্রি আছে ফর এক্সাম্পল। সেটা করার জন্য তোমাকে ল্যাবে যে অথবা রিসার্চ ল্যাবে যে গ্রুপ অফ পিপলের সাথে থেকে যে কাজটা করতে হবে তা না। মানে এরকম কিছু থিওরিটিক্যাল কাজ করে তুমি যদি একটা আগায় রাখো, দেয়ার ইজ এ চান্স ইউ ক্যান ডেভেলপ এ প্যাটেন্ট। আপনি তো ওয়ালটনের স্টোরিটা দেখেন, ওয়ালটন ওয়াজ এ ভেরি ওল্ড কোম্পানি। ওয়ালটনের রিসেন্ট রাইজ থেকে ওয়ালটনের যে মালিক ছিল তার ছেলে বাইরে পড়াশোনা করে দেশে ফিরে গেছে। দেশে ফিরে গিয়ে সে যখন বাবার বিজনেস দিচ্ছে, সে চিন্তা করছে সে আর&ডি করবে, হি ওয়ান্টস টু গ্রো দ্য কোম্পানি। তো আমার একজন ফ্রেন্ড, আমরা তখন মাত্র পাস করছি, তখন ওয়ালটন হচ্ছে ওই এক্সপানশন গুলো শুরু করার চেষ্টা করছে, নিজেরা ফ্রিজ করবে, নিজেরা টেলিভিশন করবে, মানে লোকাল ডোমেস্টিক ডেভেলপমেন্ট করবে আর কি, প্রোডাক্ট আর কি, মানে ডোমেস্টিক স্কেলে। তো আমার ফ্রেন্ডটা ওদের কোম্পানিতে জয়েন করে এবং ও এখন ওই কোম্পানিতে আছে। ও সাকসেসফুলি অনেকগুলা টেকনোলজি ডেভেলপ করছে এবং প্রোডাক্ট সাকসেসফুলি রিলিজ করছে। সো আমি বলবো না যে ইম্পসিবল, বাট আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে এবং প্র্যাগমেটিক হতে হবে। এই অপরচুনিটি গুলো আনলিমিটেড না, বাট তার মানে এই না যে অপরচুনিটি গুলো নাই। সো আপনার যদি দেখেন যে বাইরে আসা হচ্ছেই না, ইউ হ্যাভ টু লুক ফর ইট।
আপনি চাচ্ছেন দেখি লাইফে কিছু একটা হয়ে যাবে, ইটস নট গ্যারান্টিড, বাট ইফ ইউ নেভার ট্রাই ইটস গ্যারান্টিড দ্যাট ইট উইল নেভার হ্যাপেন। ঠিক আছে? সো আমি বলবো যে আমি বারবার একটা কথা বলি যে মানে ইফ ইউ গিভ আপ দ্য গেম ইউ আর অলরেডি লস্ট। সো ইউ হ্যাভ টু কিপ ট্রাইং আনটিল ইউ ডাই। ইউ নেভার নো কখন অপরচুনিটি ওপেন হবে। আমি অনেক মানে অনেককে দেখছি যে গ্রাজুয়েশন করার বেশ পরে এসে এখানে নতুন করে শুরু করতে পারছে। সো ইমিডিয়েটলি আসতে না পারাটাও মানে এন্ড অফ দ্য রোড না, আর এখানে আসতে না পারাটাও এন্ড অফ দ্য রোড না। কারণ আসলে বেটার, মানে ইউ হ্যাভ আনলিমিটেড ফ্রিডম, কিন্তু বাংলাদেশে খুব লিমিটেড ফ্রিডম, আর করাপশন যেটা সুমন মেনশন করলা এক্সট্রিমলি টাফ। কিন্তু স্টিল ইফ ইউ রিয়েলি ওয়ান্ট, there is still opportunity, স্পেশালি যেটার সাথে অন্য মানুষের লিংক নাই। যেমন এই যে বললাম থিওরিটিক্যাল প্যাটার্ন ডেভেলপ করা, তারপরে এফিসিয়েন্সি বাড়ানো। তুমি যদি ক্রিয়েটিভ আইডিয়া থাকে, ডিফিকাল্ট বাট ইম্পসিবল না। সুমন, তোমার ইনপুটটা আমি আরেকবার নেই যে যদি কোনো পজিটিভ অ্যাডভাইস থাকে যারা ডিফিকাল্টি ফেস করতেছে, আসতে পারতেছে না, তাদের জন্য ফর দ্য টাইম বিং কোন অ্যাডভাইস আছে যে তারা অ্যাটলিস্ট এই উইন্ডোতে মানে কিছু পজিটিভ কাজ করুক যেটা ডাউন দ্য রোড কাজে লাগবে? ধরেন ফ্যাক্ট যেটা হলো যে ওয়ার্ল্ড আসলে এখন কানেক্টেড। সো আপনি যদি চান যে হ্যাঁ বাংলাদেশে বসে যে আপনি আসলে বাংলাদেশে আছেন, ইট নট নেসেসারি বাংলাদেশে বসে আসলে আপনি মানে ওয়ার্ল্ডের সবকিছু ইয়া করতে পারবেন। সো এটা আসলে উইলিংনেস এর বিষয়। ঠিক আছে, ফার্স্ট অফ অল যে বাংলাদেশে হ্যাঁ চ্যালেঞ্জ গুলো একটু বেশি, বাট যদি এরকম হয় যে আপনি ডেসপারেট, আপনি আসলে আপনার ড্রিমের জন্য অনেক কিছু করতে পারেন। সো যেরকম কিছু কিছু স্কোপ আছে বাংলাদেশে, যে জায়গাগুলো আসলে আমি মনে হয় যে খুবই অ্যাড্রেস করাটা ওইখানে যারা আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো যে বাংলাদেশে, আমি একটু ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে বলি, সেটা হলো যে আপনি জিডিপি ডেভেলপ করতে চান, দেয়ার ইজ নো ওয়ে আদার দেন আপনি এফিশিয়েন্ট হবেন। সো বাংলাদেশে এফিসিয়েন্সিটা খুবই কম। সো এইটা একটা জায়গায় বাংলাদেশের লোকজন বা যারা বাংলাদেশে আছে তারা কাজ করতে পারে যে একই প্রসেস, এভরিথিং সেম, আমি ম্যান পাওয়ারকে যদি ডেভেলপ করতে পারি থ্রু সাম ট্রেনিং বা কোনো মডিউল দিয়ে, এটা একটা ড্রামাটিক ইফেক্ট দিতে পারে। সেকেন্ড হলো যে আপনি যদি কোনো কাজগুলোকে অটোমেশন আনতে পারেন, ঠিক আছে, এটা যথেষ্ট স্কোপ আছে। যেমন আমি আসলে ধরেন একটু ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ড বা আমি একটু বিজনেসের লোকজনের সাথে আমার পরিচয় আছে, বা ধরেন ফ্যামিলিগত ভাবে আমি সিম্পল একটা এক্সাম্পল দিই। ঠিক আছে, একটু জাস্ট বলি যে বাংলাদেশে একটা যে পুরান ঢাকায় বৈশা চকবাজারে বৈশা যে লোকটা ব্যবসা করে, ওই লোকের যদি 500 পার্টি থাকে এবং 500 পার্টিকে যদি ওই লোকটা বিল করতে চায়, ইনভয়েস করতে চায়, তাকে একজন ম্যানুয়াল লোক এক একটা ইনভয়েস করতে যদি 5 মিনিট লাগে, তাহলে 2500 মিনিট তাকে ওখানে বসে শুধু ইনভয়েস করতে হবে তার পার্টিকে। বাট এটা যদি জাস্ট সিম্পল একটা, এখন ট্যাবলেট সবার হাতে হাতে, মোবাইল ফোন সবার হাতে হাতে, জাস্ট একটা অ্যাপ যদি বানানো যায়, ঠিক আছে, এই একটা লোকের এই 2500 মিনিটের কাজ আপনি জাস্ট 100 মিনিটের মধ্যে করে দিতে পারবেন। যেটা খুবই খুবই একটা অটোমেশন, মানে এটা হিউজ অপরচুনিটি বাংলাদেশে আছে। আর কিছু যেমন বাংলাদেশে কিছু কাজ আছে যেগুলো খুবই একদম ফিজিক্যাল এফোর্ট দিয়ে করে, এটা খুবই মানে সিম্পল টেকনোলজি, এটা আসলে হওয়ার জন্য সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। যেরকম এগ্রিকালচারে যেরকম আপনি যদি এখানে দেখেন একজন লোক থাউজেন্ডস অফ একর ল্যান্ড ইয়া করে ফেলতেছে। সো তার মেশিনটা হয়তো খুবই সফিস্টিকেটেড, খুবই বড়, বাট ওইটার আইডিয়াটা কিন্তু আপনি আসলে ইউটিউবেই পাবেন। সো আপনি যদি আপনার ওই ক্রিয়েটিভ আইডিয়া গুলাকে ইউজ করে কিছু মেশিন টুল বা ইঞ্জিনিয়ারিং কিছু জিনিসপত্র ইউজ করে যদি ওই ধরনের কিছু, অত বড় না হোক, সিম্পলার ফর্মে যদি আপনি কিছু সলিউশন দিতে পারেন যে হ্যাঁ ওটা ফুল অটোমেটেড আমি সেমি অটোমেটেড করলাম, বা পার্শিয়ালি যে জায়গাটা রিপিটেটিভ ওয়ার্ক, ওরকম যেমন ধান মারা এর অনেক যন্ত্রই আসছে এখন। সো ওইভাবে যদি আমি ধান কাটার যন্ত্রটা করি, এখন বাংলাদেশ যেরকম এক কারেন্সি সিচুয়েশনে খুব ভালো লাগছে এই জিনিসটা, যে হাওর এলাকায় যে ধানগুলো আসলে কোভিড সিচুয়েশনের কারণে খুব বাজে অবস্থা ছিল। সো গভর্নমেন্ট কিছু মেশিন নিয়ে আসছে, খুবই ছোট মেশিন, ট্রাক্টরের সমান, ঠিক আছে, এটা চায়না থেকে নিয়ে আসছে। এটা একদম মনে করেন যে 1 ঘন্টার মধ্যে পুরো একটা 1 বিঘা জমির ধান কাইটে সে বস্তার মধ্যে ঘুরে ফেলতেছে। সো এই টেকনোলজিটা কিন্তু আপনি ইউটিউবেও আছে, এবং বাংলাদেশে যথেষ্ট লোকজন আছে যারা আসলে ধরেন আনএডুকেটেড, তারা এটা দেখে দেখে অনেক মেশিন বানাচ্ছে। সো ওই জায়গায় যদি একটা এডুকেটেড ছেলে যদি যায়, তার মাথাটাকে ইউটিলাইজ করে, হি ক্যান ডু আ লট অফ থিং। বাট প্রবলেমটা হলো যে একটু ইগোর বাইরে যেতে হবে, একটু সেলফ রেসপেক্টটাকে আমরা অনেক সময় ইগোকে মনে করি সেলফ রেসপেক্ট, ওইটা দিতে হবে, একটু হাতে কাদা লাগাইতে হবে,
বাট যদি এই ধরনের কাজ এই ধরনের পয়েন্টগুলোতে অ্যাড্রেস করা, আমার মনে হয় দেশের যথেষ্ট মানে অপশন আছে আর কি ইয়া করা। মানে একটা আমি তোমার পয়েন্টটা এগ্রি করে আমি অ্যাড করতেছি। দেখো, একটা হলো অটোমেশন, তারপর আরেকটা হলো একটু অনলাইন করা রাদার দ্যান পেপার ওয়ার্ক। ঠিক একই রকম আরেকটা প্রিন্সিপাল আছে বাংলাদেশে, একটা স্টিল আমার মনে হয় এই জায়গাটা এখনো ডেভেলপ হয় নাই। দের ইজ প্লেন্টি অফ অপরচুনিটি। কেউ যদি বাংলাদেশে থেকে যায়, দে শুড লুক ফর ইট। যেমন এই অনলাইন শপিং এন্ড ডেলিভারি সিস্টেম। কারণ অনলাইন শপিং এর বড় প্রবলেম হলো তুমি অর্ডার দিতে পারবা কিন্তু রাস্তায় হারাই যাবে। কিন্তু তুমি যদি তোমার নিজস্ব নেটওয়ার্ক ডেভেলপ করো, অ্যামাজনের মতো ফর এক্সাম্পল, যে ডেলিভারিটাও তোমার নিজস্ব, প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় তোমার নিজস্ব এমপ্লয়ি আছে, তাহলে হবে কি অনলাইন মার্কেটটা একটা বিশাল বড় ভ্যাকুয়াম। কাজে কেউ যদি এখানে ঝাঁপায় পড়ে, যেমন পাঠাও অথবা উবারের মতো টেকনোলজি আনতেছে, তাহলে এটা একটা উইন্ডো। আর একটা উইন্ডো হলো ধরো ব্যাংকিং এ। ধরো অনলাইন ট্রানজাকশন বাংলাদেশে অলরেডি অনেকখানি ডেভেলপ হয়ে গেছে, কিন্তু এর মধ্যে অনেক ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, অনেক ইনোভেটিভ আইডিয়া অ্যাড করার সুযোগ আছে। মানে আমেরিকাতে পড়ে এই সবই তো ডেভেলপ করে আমেরিকায়, তাহলে বাংলাদেশে ইন থিওরি পসিবল। এগুলা আমেরিকায় আসতে হবে এমন কোনো কথা নাই। যদিও আমেরিকা আসলে অনেক তোমার সোসাইটি, ইউনিভার্সিটি সবাই তোমাকে হেল্প করবে, বাংলাদেশে হেল্প না করে উল্টা ইনহিবিট করবে, কিন্তু স্টিল ইন থিওরি পসিবল, তাই না? কেউ যদি বাংলাদেশের থেকে এইসব লাইনে কাজ করে, দে ক্যান অ্যাট লিস্ট ট্রাই। মানে এখানে অপরচুনিটি আছে। নোমান, তাহলে আমরা বুঝলাম যে আমেরিকা স্টিল আসা দরকার। 2 নম্বর হলো আমেরিকা আসলে প্রবলেম আছে, কিন্তু প্রবলেমটা স্টিল তোমরা সবাই ম্যানেজ করছো, আমি নিজে ম্যানেজ করছি, কাজে ইজ পসিবল। আর আমেরিকা আসার জন্য তোমার কি কি কোয়ালিফিকেশন লাগবে সেগুলো আমরা আলাপ করছি। কিন্তু আমেরিকাতে আসার পরে হাউ টু বিকাম সাকসেসফুল অ্যাজ এ গ্রাজুয়েট স্টুডেন্ট, এটার মানে হলো তুমি কোয়ালিটি ফান্ড এন্ড কোয়ালিটি পেপার পাবলিশ করার জন্য যারা এখানে ফ্রেশ গ্রাজুয়েট আসছে ফার্স্ট ইয়ারে পরে, তোমরা তো সিনিয়র, তাদেরকে সিম্পল কিছু অ্যাডভাইস দাও। নোমান দিয়ে শুরু করি। আচ্ছা, হ্যাঁ, এটা আসলে আপনি যে কোশ্চেনটা করছেন, একটা জিনিস আসলে মেনশন করতে চাই, আপনি যে কোশ্চেনগুলো করতেছেন সবগুলো আসলে খুব স্পেসিফিক এবং খুবই ওয়েট সম্পন্ন। সো আর থ্যাংক ইউ ভাই কোশ্চেনগুলো কম্পাইল করার জন্য। আর স্পেশালি এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি যখন ইউএসএ আসছি আই ওয়াজ কাইন্ড অফ লস্ট, যে আসলে কারণ আমরা একটা সিস্টেম থেকে আসছি, আমরা ওটা নিয়ে অনেক আলোচনা করছি, আমি ওদিকে যাবো না, এখানে সিস্টেম ডিফারেন্ট। যদিও আমার কিছু প্রিলিমিনারি রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল, বাট দ্য এনভায়রনমেন্ট ওয়াজ ডিফারেন্ট। আমি নেগেটিভ সেন্সে বলবো না, আমি জাস্ট ফ্যাকচুয়ালি বলার চেষ্টা করবো, অবজেক্টিভলি বলার চেষ্টা করবো। আমরা আমাদের দেশে রেসপন্সিবিলিটি এবং লিডারশিপ নিয়ে অভ্যস্ত না, এবং আমরা টাইমের কাজ টাইম করে অভ্যস্ত না। আপনি সাকসেসফুল রিসার্চার হইতে হলে, আর ইউএস আসলে একটা খুব বিজি লাইফ, খুব কম্পিটিটিভ লাইফ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে ফলো করা ইম্পর্টেন্ট, টিম ওয়ার্ক ইম্পর্টেন্ট, লিডিংটাও ইম্পর্টেন্ট। অনেক সময় আপনার প্রজেক্টের সমস্যা আমরা যেটা দেখছি বা আমি নিজে যেটা ফিল করছি, প্রথম আমি যখন প্রজেক্টে কাজ করতাম, প্রজেক্ট যখন কোনো প্রবলেম হয়, আমি বসে থাকতাম যে আমার ল্যাবের কোনো সিনিয়র মেম্বার বা প্রফেসর এসে আমাকে একটা ওয়ে বলে দিবে, তারপর আমি করবো। বাট এইভাবে করতে গেলে আপনি লিমিটেড টাইমে যে কাজ করতে পারবেন সেটা কোয়ালিটির কাজ হবে না। কোয়ালিটি কাজ করতে গেলে আপনার হাতে যে টাইম লিমিট আছে, সেই টাইম লিমিটে কাজ শেষ হবে না। সো নিজে ইনিশিয়েটিভ নিয়ে নিজের, ইটস ইজি টু স্টেট আ প্রবলেম, বাট একজন রিসার্চারের কাজ হচ্ছে ওই প্রবলেম স্টেট না করে প্রবলেমের সলিউশনটা খুঁজে বের করা। এবং দেয়ার উইল বি মাল্টিপল ওয়েজ অফ ডুইং দ্য সলভিং দ্য প্রবলেম, মোস্ট ইফিশিয়েন্ট, ইফেক্টিভ এবং ফিজিবল প্রবলেম, নট অনলি পসিবল, ফিজিবল প্রবলেম খুঁজে বের করা। এটাই হচ্ছে একটা সাকসেসফুল রিসার্চারের ক্রাইটেরিয়া। সো এইটা আসলে অ্যাটেন্ড করতে হবে। এবং আমি মনে করি এখানে যেহেতু আসার পরে আমরা এই জিনিসটা টাচ করছি যে বাংলাদেশে আসলে অনেক হেল্পিং হ্যান্ড থাকে। এখানে আমরা ইউজুয়ালি সবাই একা আসি, অনেক হয়তো ম্যারিড আসে, বাট দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট আপনি যদি জেনারেল সেন্সে চিন্তা করেন, লাইফটা এখানে মাচ মোর, আমি বলবো যে ইন্ডিপেন্ডেন্ট, এবং হেল্পিং হ্যান্ড নাই, আপনি একাই সবকিছু করতে হয়। সো এই কারণে আমি বারবার বলি যে আসলে সময় রাইট ইউজ এবং প্রপার প্ল্যানিং করে আপনি যদি কাজ না করেন, যে আমার হাতে এতগুলো টাস্ক আছে, আমার পার্সোনাল লাইফে এতগুলো টাস্ক আছে, এবং আমার রিসার্চ লাইফে এতগুলো কাজ আছে, আমি যদি আগের থেকে প্ল্যান না করি, আমার যদি একটা টু ডু লিস্ট না থাকে। আমি পার্সোনালি যেটা করতাম পিএইচডি তে, আমার উইকলি একটা টু ডু লিস্ট থাকতো যেটা আমি ডেইলি আপডেট করতাম। একটা ছিল আমার রিসার্চ ওয়ার্কের জন্য, একটা ছিল আমার পার্সোনাল লাইফের জন্য। কারণ যেহেতু এখানে আমাকে একাই বাজার করতে হচ্ছে, একাই রান্না করতে হচ্ছে, একাই আমার কাপড় ধুতে হচ্ছে, একাই আমার সবকিছু করতে হচ্ছে, প্লাস আবার আমার ল্যাবে গিয়ে কাজ করতে হচ্ছে। ইফ আই
don't have any idea what I'm going to do today, it's very easy to get lost. So not only মানে সারাদিন রিসার্চে কাজ করা, আপনি যদি পার্সোনাল লাইফে যদি আপনি একটা ম্যাচ থাকেন সেটা রিফ্লেক্ট আপনার প্রফেশনাল লাইফে পড়বে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি জাস্ট সামারাইজ করার চেষ্টা করতেছি, আই ডোন্ট ওয়ান্ট টু ডাইগ্রেস। লিডারশিপ নেওয়া প্রবলেম সলভিং এর জন্য, যে হাতের প্রবলেম নিজেরটা নিজেকে সলভ করতে হবে, প্রফেসরের জন্য বা সিনিয়র কোনো ল্যাব মেম্বারের জন্য বসে থাকা যাবে না। আর বোথ পার্সোনাল লাইফ এবং ওয়ার্ক লাইফে প্রপার প্ল্যানিং এবং ডিরেকশন থাকতে হবে, আদারওয়াইজ ইটস ভেরি ইজি টু গেট লস্ট। আদারওয়াইজ রাইট টাইমের মধ্যে কোয়ালিটি কাজ করে শেষ করা সম্ভব না। এক্সেলেন্ট পয়েন্ট সুমন। তুমি তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যাচ্ছ, মানে তোমার প্রফেসরের কাছ থেকে অথবা আউটসাইড প্রফেসরের কাছ থেকে তোমার ফান্ডিং আসার জন্য তোমার কোন কোয়ালিটিটা হেল্প করছে তোমাকে? আমি আমারটা লাস্টে শেয়ার করব। আমি যে প্রজেক্টটাতে কাজ করতেছি এটা একটু অ্যাম্বিশাস প্রজেক্ট এবং প্রজেক্টটাতে ফেলিয়ার হওয়ার চান্স যথেষ্ট বেশি, বাট আমি কাজটা করে খুব এনজয় করতেছি এই কারণে, যেহেতু এটা একটা খুব অ্যাম্বিশাস প্রজেক্ট এবং এটা আসলে সাকসেস হওয়ার রেটটা কম, বাট এখানে অপরচুনিটিটা খুবই বেশি। যেরকম আপনি একটা প্রবলেম পাইলেন, বেসিক্যালি তো আসলে প্রত্যেক রিসার্চারই আসলে যেটা করে একটা প্রবলেমের সলিউশন বের করে। সো এটা ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স যেটা আমি বলবো যে আমি এট আ সার্টেন পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে রিসার্চটাতে লস্ট হয়ে গেলাম, যে আসলে মনে হয় এটা হবে না। ঠিক আছে, এরকম সিচুয়েশন আমার ফার্স্ট ইয়ারের শেষের দিকেই হয়েছে। ইভেন এটা আসলে ফান্ডিং এর সাথে রিলেটেড ছিল, কারণ ইউএসএ তে ফান্ডিং গুলো ইয়ারলি রিনিউ হয়, সো প্রত্যেক দেয়, বাট এটার জন্য টাইমলাইন দিয়ে দেয় যে ফার্স্ট ইয়ারে এই কাজটা করব, সেকেন্ড ইয়ারে এই কাজটা করব, থার্ড ইয়ারে এই কাজটা করব, একটা ক্রোনোলজিক্যাল অর্ডার থাকে, গ্যান্ট চার্ট থাকে। সো ওই ফার্স্ট ইয়ারের কাজের একটা পোর্শনে যেমন মনে হচ্ছিল যে আমি এই জায়গায় লিমিট করে যাচ্ছি, আমি সলিউশন বের করতে পারতেছি না। সো আমার কাছে যেটা মনে হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো যে ক্রিটিক্যালি থিঙ্ক করা। একটা প্রবলেম, এই প্রবলেমটা সলিউশন কি কি হইতে পারে, হোক না অ্যাবসার্ড, যে হ্যাঁ এটা অ্যাবসার্ড হোক, বাট দিস ক্যান বি আ প্রবাবল সলিউশন। সো এইটাতে অ্যাপ্রোচ করাটা একটা রিসার্চারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় আর কি। আমি যদি থিঙ্ক করতে পারি যে এইটার প্রবলেম এর এই সলিউশন হইতে পারে, সো আমি আসলে সলিউশনের দিকে অ্যাপ্রোচ করতেই পারবো একটা না একটা দিকে, এবং একটা না একটা দিকে আসলে হয়ে যাবে। কারণ কোন রিসার্চারের যদি আসলে সলিউশন যাই নেই থাকে, তো রিসার্চের তো কোনো পয়েন্ট নাই। সো ডেফিনেটলি ওই জিনিসটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে, ক্রিটিক্যাল থিঙ্কিংটা। আর আরেকটা মনে হচ্ছে যে আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন, এটা একটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট জিনিস। যে আপনি যদি রাইট কোয়েশ্চেনটা করতে পারেন, আপনি রাইট প্রবলেমটা ধরতে পারবেন এবং আপনি রাইট সলিউশনের দিকে খুব তাড়াতাড়ি যেতে পারবেন। সো রেদার দেন র্যান্ডমলি কাজ করার আগে আমার কাছে মনে হয়েছে যে ওই জিনিসটা নিয়ে একটু বসে চিন্তা করা, যে হ্যাঁ আসলে কি প্রবলেমটা, এটার কি কি সলিউশন হইতে পারে, এইভাবে কাজ করলে কি প্র্যাকটিক্যাল সিনারিও আছে। যেমন আমি প্রথমে আসার পর আমার কাছে মনে হচ্ছিল রিসার্চটা মনে র্যান্ডম কিছু, যে হ্যাঁ আমার মনে হলো এক্সপেরিমেন্টটা করে দেখি। তা না, আসলে এক্সপেরিমেন্টটা তখনই করা হয় যখন এটা থিওরিটিক্যালি মেক সেন্স করে এবং রেশনালি এটা মেক সেন্স করে, তখন সেটাকে এক্সপেরিমেন্ট করে দেখা হয় যে আসলে আমার থিঙ্কিং এর সাথে অ্যাকর্ডিংলি যাচ্ছে কিনা। সো আমি থিঙ্কিংটা যদি ঠিক না করতে পারি, তাইলে আসলে থ্রু আউট দ্য প্রসেসই হবে। সো আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমি জাস্ট অ্যাড করি। এক্সেলেন্ট পয়েন্ট। আমি নোমানেরটা জাস্ট কুইক সামারি করে দেখো, নোমান এগ্রি করো কিনা। তুমি বলছো লিডারশিপ প্রোঅ্যাক্টিভ হতে হবে, মানে আরেকজন করে দিবে তোমারটা তা না, তোমাকে নিজে করে নিতে হবে। আর সুমন যেটা অ্যাড করলা সেটা হলো ইউ হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স, ইউ হ্যাভ টু থিঙ্ক ক্রিটিক্যালি, তাই না? আর আমি অ্যাড করব একদম ট্র্যাডিশনাল কথা, ইউ হ্যাভ টু বি ভেরি ডিপেন্ডেবল এন্ড হার্ড ওয়ার্কিং। তুমি ল্যাবে অন টাইমে যাবা, ইন অ্যাডিশন টু লিডারশিপ, ইন অ্যাডিশন টু প্রোঅ্যাক্টিভ, আর ইন অ্যাডিশন টু ক্রিটিক্যাল থিঙ্ক, তুমি যদি রেগুলার ল্যাবে যাও, ইয়োর প্রফেসর ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড টু ফান্ড ইউ। তুমি যদি দেখো, প্রফেসর যদি দেখে তুমি একই সাথে ইউজফুল এন্ড একই সাথে হার্ড ওয়ার্কিং, তার কাছে দিয়ে 1 টাকাও ফান্ড থাকে, সে তোমাকে আগে দিবে, তাই না? আর সাথে ইউ হ্যাভ টু পাবলিশ। আমি জাস্ট একটু অ্যাড করব এখানে, আসলে অ্যাড করাটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আমার প্রজেক্টে স্পেসিফিক্যালি বলি, আর যেটা এটা আসলে অ্যানসার করবে যে আসলে কেন আমেরিকা আসা উচিত। আমার প্রজেক্টে যে কাজ করতেছে এটা ফান্ডিং আসছে বেলজিয়াম থেকে। সো বেলজিয়াম ইজ এ ভেরি ডেভেলপড কান্ট্রি এবং ওদের এখানে ইউনিভার্সিটির অভাব নাই। সো কেন আমেরিকাতে আসতেছে ওরা? সো ডেফিনেটলি আমেরিকাতে এমন কোনো রিসার্চ হয় যেটা বেলজিয়ামে বসে হয়তো করা সম্ভব না। সো আমেরিকা টাইপ অ্যাডভান্স। আচ্ছা, সেকেন্ড যেটা বলবো, আমি প্রজেক্টে যখন আমি কাজ করতেছিলাম, একটা পয়েন্টে যায় যখন প্রবলেম ফেস করলাম, ওই সময় প্রফেসর আমাকে বললো যে দেখো তুমি যে কাজ করতেছো
এটা যদি নাও হয় ঠিক আছে, তাহলেও আসলে আমি অবাক হব না, কারণ এখন পর্যন্ত যতটুকু আমরা ডেভেলপ করছি এটা যথেষ্ট। সো ওইটা একটা ইন্সপাইরেশন হয়েছে। এবং ওই সময় যায় আমি কিছু এক্সপেরিমেন্ট রান করছি, যেটা এত অ্যাস্টনিশিং রেজাল্ট আসছে যে কোম্পানি আমাদের যখন নেক্সট মান্থে, মানে মেইনলি আসলে ওই ইয়ার এন্ডের দিকে আসলে ওদের আসার কথা ছিল, আমরা রেজাল্টটা পাচ্ছিলাম না, বাট ওই যে এত সুন্দর রেজাল্ট আসছিল যে কোম্পানি এসে আমাদের বলছে যে ওরা যা থিঙ্ক করছিল আমরা তার চেয়ে অনেক বেশি অ্যাডভান্স কাজ করছি। সেটাই নোমানের সাথে পয়েন্টে এগ্রি করে যে তুমি you are not required to do it but you did it just to proactively, মানে আমাকে বের করতে হবে, তাই না? এক্স্যাক্টলি, মানে অ্যাক্টিভ থাকতে হবে আর হার্ড ওয়ার্কিং হতে হবে, এই দুটো হলো মিনিমাম ক্রাইটেরিয়া। এরপরে তো লাক আছে, তারপরে এক্সপেরিমেন্টাল, তুমি কোন প্রজেক্টে আছো সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু জেনারেল আইডিয়া হলো সুমন যেটা বলতেছিলা, you have to think critically, you have to do the actual experiment. যদি ওয়ার্ক নাও করে দ্যাটস ওকে, নেগেটিভ রেজাল্ট ও ইম্পর্টেন্ট ফাইন্ডিং, তাই না? তোমাকে অ্যাট লিস্ট প্রফেসর বলে প্রফেসর একটা জিনিস বলে যে তুমি যেই এক্সপেরিমেন্টই করছো তুমি যে ডাটা পাচ্ছো দ্যাটস আ অ্যাসেট। ডাটা তোমাকে অনেক স্টোরি বলতেছে, একটু থিংক করে স্টোরিটা ডিসাইফার করার চেষ্টা করো। আমি একটু অ্যাড করি, দেখে তুমি অ্যাট লিস্ট বুঝতে পারবা যে কোন টেস্ট আরেকবার করার দরকার নাই। আমি একটু এখানে অ্যাড করি জাস্ট আপনাদের সাথে কমপ্লিমেন্ট করার জন্য। আমি ফার্স্টে যেটা বলা যে ফেল টেস্ট, মাইকেলসন মর্লি যে প্রুফ করছিল যে ইথার নাই, এটাকে বলা হয় দ্য গ্রেটেস্ট ফেইল টেস্ট ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। আর আমি যে পয়েন্ট আসলে অ্যাড করতে চাইছিলাম যে ফেইল টেস্ট বলতে কিছু নেই অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেটা আমি অ্যাড করতে চাইছিলাম যে যেটা সুমন বলছিলাম, আমি জাস্ট ওটা কমপ্লিমেন্টারি বলবো যে আমরা অনেক কিছু ধরে নেই টেকেন ফর গ্রান্টেড। সাকসেসফুল রিসার্চ করার জন্য when you can detach your mind from everything that you take for granted, then you can think more objectively. আমরা অনেক কিছু ধরে নিই যে এটা এই কারণেই হয়, বাট আমরা কখনো এক্সপেরিমেন্ট করিনি, আমরা কখনো লজিক্যাল বা ইম্পেরিক্যাল প্রুফ দেখি নাই, আমরা ধরে নিছি এরকম হয়। এবং অনেক সময় এই কারণে আমরা আসলে আমাদের মাইন্ডটা খুব বাউন্ড এবং লিমিটেড হয়ে যায়। ইফ ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট থিংস লাইক হোয়াট, আমরা জানি এটা কেন করতেছি, বাট কেন করতেছি এটা যদি আমরা চিন্তা করতে পারি, অনেক সময় এরকম যে রিসার্চাল মানে ইম্প্যাস যেটা বলে আর কি, যে আপনি কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না, অনেক সময় দেখা যায় যে if you can rethink your existing knowledge you can find a way. I just want to compliment with your project. এটা দেখো, তাহলে এখন পর্যন্ত গত 2 ঘন্টা যাবত যা কথা বললাম তার সামারিতে দেখা গেল you have to be determined, you have to know clearly what you want, তারপরে you have to plan ahead, তারপরে তুমি আসার পরে একটা শখ খাবার, সেই শখটা অ্যাবজর্ব করার তোমার ক্ষমতা থাকতে হবে। তারপরে এখানে আসার পরে সাকসেসফুল হওয়ার জন্য you have to be hard working, think critically, do the experiment, এবং প্রফেসরকে স্যাটিসফাই করা যে আমি above and beyond expectation এ কাজ করতেছি। কিন্তু everything boils down, you have to be just a good hard working person, যেটা বাংলাদেশেই তুমি, এটা তো আমাদের সুপার হিউম্যান পাওয়ার লাগে না, এভরিথিং ইজ এ অর্ডিনারি কোয়ালিটি, তাই না? আমরা যাই লাভ করছি এভরিথিং ইজ উইদিন নর্মাল হিউম্যান এক্সপেকটেশন। কাজে বাংলাদেশে যারা আছে ইউ আর অলরেডি কোয়ালিফাইড, ইউ হ্যাভ টু জাস্ট ফোকাস অ্যান্ড অর্গানাইজ ইউর লাইফ, এবং তারপরে তুমি কি চাও এক্স্যাক্টলি চিন্তা করো। বিদেশে আসলে গুড, আমেরিকা বেস্ট, যদি আমেরিকা না হয় অন্য কান্ট্রি আছে, যদি কোথাও না হয় বাংলাদেশেও উইন্ডো অফ অপরচুনিটি স্টিল আছে, তাই না? কাজেই আমরা তোমাকে জাস্ট বেস্ট উইশ করতেছি যারা বিদেশে আসার প্ল্যান করতেছো। আমরা উইশ করি ইউ আর সাকসেসফুল, তাই না? তুমি যেখানেই থাকো সাকসেসফুল হও। এবং আমরা আমাদের পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, আমাদের এখান থেকে কোনো লাভ হবে না, এটা যদি তোমাদের লাভ হয় আমরা খুশি হব, তাই না? এটি সুমন, কনক্লুডিং কোনো রিমার্ক থাকলে বলো, তারপর নোমানের কাছে যাব, বলো। কনক্লুডিং রিমার্ক হলো এটাই যে আগে টার্গেটটা ফিক্স করতে হবে যে হ্যাঁ আমি আসলে কি চাই। সো ওই টার্গেটটা যদি রিয়েলি আমি সেট করতে পারি এটা আমার টার্গেট, ওটা অ্যাচিভ করা আসলে কোনো বিষয় না, ওয়ে বের হয়েই যায়। সো আগে আসলে টার্গেট ফিক্স করাটা মেইন ইম্পর্টেন্ট। এরকম না যদি হয় যে হ্যাঁ আমি আসলে সবাই যাচ্ছে তাই আমি যাব, এরকম টার্গেট হইলে আসলে না আসাই ভালো। সো টার্গেটটাকে ফিক্স করাটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, আপনাকে সলিউশন একটা ওয়ে বের হয়ে যাবে। ডিটারমাইন টার্গেট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, আর নোমান তোমার কনক্লুডিং রিমার্ক বলো। আমার কনক্লুডিং রিমার্কটা হয়তো একটু লেন্দি হয়ে যেতে পারে, আমি আগে সরি বলে টেক ইওর টাইম, কোনো অসুবিধা নেই। আমি মনে করি যে যেহেতু আমরা হায়ার স্টাডিজ এবং বিদেশে আসা নিয়ে কথা বলতেছি, আমি এই কথাটা এখন যে এক্সাম্পলটা দিব আমি সবাইকে এটা বলার চেষ্টা করি, এটা আমার একটা পার্সোনাল ফিলোসফি
aiming life should not be a lamppost, it should be a headlight. There's a difference between headlight and lamppost. Lamppost হচ্ছে একটা স্টেশনারি, দুইটাই আলো দেয়। ল্যাম্পপোস্ট হচ্ছে স্টেশনারি, হেডলাইট হচ্ছে আপনার সাথে মুভ করে। ল্যাম্পপোস্টটা হচ্ছে আপনি চিন্তা করছেন আপনি কিছু একটা করবেন এবং এখানে পৌঁছাইছেন, ওয়ান্স ইউ ক্রস ইট দেয়ার ইজ ডার্কনেস। হেডলাইটটা হচ্ছে আপনি গাড়িতে বসে ড্রাইভ করতেছেন, আপনি যেদিকেই যান না কেন হেডলাইটের আলোটা সামনেও যায় আশেপাশেও যায়। ইফ দ্য রোড ahead is closed you can find some way around it. So aiming life হওয়া উচিত ডাইনামিক। আমরা যখন ছোটবেলা রচনা লিখতাম যে বড় হয়ে ডাক্তার হব, বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, এমিং লাইফ এরকম হওয়া উচিত না। এমিং লাইফ শর্ট টার্ম এমিং লাইফ থাকা উচিত, লং টার্ম এমিং লাইফ থাকা উচিত, এবং দেয়ার শুড বি আ গুড সলিড প্ল্যান উইথ কন্টিনজেন্সিস। হেডলাইটের মতো আমি সামনেও তাকাবো, সামনের রাস্তা বন্ধ থাকলে আমি ডানে বায়ু তাকাবো। মানে তুমি ল্যাম্প পোস্টের সব কোয়ালিটি রাখছো, সাথে মুভমেন্ট অথবা ডাইনামিক্স অংশটাও রাখছো, তাই না? দুইটাই মানে বেস্ট অফ দ্য বোথ ওয়ার্ল্ডস। এক্সেলেন্ট এক্সাম্পল, এক্সেলেন্ট এক্সাম্পল। আসলে মানে হ্যাঁ, খুবই সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন মোহন ভাই। মানে কনক্লুডিং রিমার্ক হিসেবে একদম ভেরি গুড এক্সাম্পল। শোনো, তোমাদের কন্ট্রিবিউশন করার জন্য আমি জানি এখান থেকে তোমাদের কোনো লাভ হবে না, আমি পার্সোনালি থ্যাংক ইউ দিতেছি যে তোমাদের সময়। ভাই আপনি আর বেশি বলতেছেন, এটা আমাদের সবার। আমি জাস্ট অন্য মানুষ যদি থ্যাংক ইউ নাও দেয়, আমি তাদের পক্ষ থেকে তোমাকে থ্যাংক ইউ দিচ্ছি।